ওকে, তাহলে আজকে আমরা দুইটা চ্যাপ্টার নিয়ে কথা বলবো। ফার্স্ট চ্যাপ্টারটা হচ্ছে তোমাদের অসীম ধারা, আর সেকেন্ডলি হচ্ছে সম্ভাবনা। এই দুইটা চ্যাপ্টার নিয়ে কথা বলবো। এই দুইটা চ্যাপ্টারই এনডিসি এডমিশনে অনেক বেশি আসে, অনেক কোশ্চেন হয়। সো এই দুইটা চ্যাপ্টারে কি কি পড়তে হবে না পড়তে হবে এটা নিয়ে আমরা আলোচনা করবো, ঠিক আছে? সো মেইনলি তোমরা সবকিছুই এই চ্যাপ্টারগুলার পারো, পড়ে ফেলছো। তারপরেও যে জিনিসগুলো তোমাদের রিভাইজ করাইতে হবে এই জিনিসগুলো আমি রিভাইজ করায় যাব। বেশি বেশি ম্যাথ সলভ করাবো আর থিওরিগুলো একবার করে ওভারভিউ করাবো, ঠিক আছে? আচ্ছা, আর এই ক্লাসটা করার পরে তোমরা বইয়ের বাকি যে ম্যাথ আছে, টেস্ট পেপারসের যে ম্যাথ আছে, এগুলো সব করবা। আচ্ছা, আমি সবগুলো থিওরি কভার করব, যে যে থিওরি দরকার হবে এই চ্যাপ্টার পড়ার জন্য। আচ্ছা, সো প্রথমে আমরা পড়াই হচ্ছে তোমাদের চ্যাপ্টার 7, ঠিক আছে? আজকে এরকম লেখাটা এরকম এরকম হচ্ছে কেন? আরো দেখি কোনো সেটিংস ডিফেন্সিভ সমস্যা কেন। হ্যাঁ, এবার ঠিক আছে। আচ্ছা, লেখাটা কেমন কেমন যেন হয়ে যাচ্ছে। আচ্ছা, যাই হোক, আমরা শুরু করি। সো এই চ্যাপ্টারে আলোচনা মূলত শুরু হয় হচ্ছে অনুক্রম দিয়ে। অনুক্রম মানে হচ্ছে এরকম কিছু সংখ্যা বা এরকম কিছু সংখ্যা সিরিজ যেটার একটা নির্দিষ্ট সাধারণ পদ আছে, অর্থাৎ যেটার একটা পদ জানা থাকলে পরের পদটাকে আমরা প্রেডিক্ট করতে পারি, অথবা যে কোনো একটা পদকে আমরা ওই অনুক্রমের প্রেডিক্ট করতে পারি। এরকম পদকে বা এরকম ধারাকে আমরা অনুক্রম বলি নর্মালি। তো ধরো একটা সহজ, পৃথিবীর সবচেয়ে সহজ অনুক্রম হচ্ছে এটা, ধরো 1 2 3 4, আহা লেখাটা এরকম কেন হচ্ছে বুঝতেছি না, 5, এক সেকেন্ড দাঁড়াও, কেমন যেন হয়ে যাচ্ছে লেখাটা। এক সেকেন্ড অফ করে একবার অন করি। ঠিক হচ্ছে না। আচ্ছা, যাই হোক, এরকমই লিখি। দেখো, 1 2 3 4 5, এরকম ধরো একটা সিরিজ আছে, ঠিক আছে? তো তোমাকে যদি আমি জিজ্ঞেস করি যে এই সিরিজের সাধারণ পদ কোনটা, তাহলে তুমি খুব ইজিলি বলে দিবা যে এই সিরিজের সাধারণ পদ হচ্ছে n। কারণ এই সিরিজের প্রথম পদ কি 1, দ্বিতীয় পদ কি 2, তৃতীয় পদ কি 3, অতএব n তম পদ কি, n তম পদ nই হবে, অর্থাৎ ষষ্ঠ পদ 6, সপ্তম পদ 7, এরকম। তাহলে এটা হচ্ছে একটা সবচেয়ে সহজ অনুক্রম। এরকম ধরো আরেকটু কমপ্লেক্স হইতে এরকম হতে পারে 2 4 6 8 10 12, এরকম হইতে পারে। সো এই অনুক্রমটা সাধারণ পদ কত? সাধারণ পদ হচ্ছে এটার হবে টুয়াইস n, অর্থাৎ প্রত্যেকটা পদ হচ্ছে এটা যততম পদ ওইটা ডাবল, অর্থাৎ প্রথম পদ হচ্ছে 2, অর্থাৎ 1 গুণ 2, দ্বিতীয় পদ হচ্ছে 4, অর্থাৎ 2 ইন্টু 2, তৃতীয় পদ হচ্ছে 6, অর্থাৎ 2 ইন্টু 3, অর্থাৎ প্রত্যেকটা পদ সে যততম পদ ওইটা ডাবল হচ্ছে, ঠিক আছে? এটা একটা অনুক্রমের উদাহরণ হতে পারে। এছাড়া ধরো আরেকটু কমপ্লেক্স হইতে পারে জিনিসটা, যেমন ধরো এটা একটু ছোট করে ফেলি আমি। এটা একটু ছোট করি দাঁড়াও। আর একটু কমপ্লেক্স এমন হইতে পারে, ধরো ছোট হচ্ছে, প্রথম পদটা হচ্ছে হাফ, ঠিক আছে? পরের পদটা হচ্ছে 1/4, পরের পদটা হচ্ছে 1/8, পরের পদটা হচ্ছে 1/2,
16, পরেরটা হচ্ছে 1/32, এরকম হইতে পারে। ঠিক আছে, তাহলে এই অনুক্রমটা সাধারণ পদ কত হবে বলতো? দেখো এই অনুক্রমটার প্রথম পদটা হইছে হাফ, দ্বিতীয় পদটা হইছে হাফ স্কোয়ার, পরের পদটা হইছে হাফ কিউব, পরেরটা হইছে হাফ 2^4। তাহলে এই অনুক্রমটার এনতম পদ কি হবে? এনতম পদ হবে হচ্ছে 1/2n। তোমরা বুঝতেছো? ঠিক আছে, তাহলে এইটা হবে এইটার সাধারণ পদ। একটা পেজ অ্যাড করি এখানে। এইটা হবে এইটার সাধারণ পদ। ঠিক আছে, এছাড়া ধরো একটা অনুক্রম হইতে পারে, তোমরা বলবা। ঠিক আছে, এই অনুক্রমটা সাধারণ পদ কত তোমরা বলবা। ধরো 1 - 1, 1 - 1, 1, এই একটা অনুক্রম আছে। এই অনুক্রমটা সাধারণ পদ কি হইতে পারে আমাকে একজন বলো, যে অনুক্রমটা সাধারণ পদ কত হবে বলো। পারবা? দেখো এই অনুক্রমটা সাধারণ পদ হবে, একটু খেয়াল করে দেখো, এই অনুক্রমটার প্রথম পদটা হচ্ছে 1 এবং পরের পদটা হচ্ছে -1। অর্থাৎ দেখো প্রথম পদটা 1, আবার তৃতীয় পদটা 1, আবার পঞ্চম পদটা 1। অর্থাৎ বিজোড় যে পদগুলো আছে, বিজোড় পদগুলো সব 1 আর জোড় পদগুলা সব -1। তাহলে আমি যদি এই অনুক্রমটার ক্ষেত্রে লিখি যে -1 টু দি পাওয়ার, দেখো -1 এর পাওয়ার যদি আমরা বিজোড় দেই তাহলে আমরা জানি যে সংখ্যাটা বিজোড় হয়। তো এইখানে কিন্তু জোড় সংখ্যাগুলো -1, বিজোড় না। তাহলে আমরা লিখতে পারি যে n+1। তখন কি হয় দেখো, তখন ধরো এখানে যদি আমি একটা জোড় সংখ্যা নেই, অর্থাৎ n তম পদটা যদি আমি জোড় নেই, তখন কিন্তু বিজোড় পদটা 1 পাচ্ছি এবং জোড় পদটা -1 পাচ্ছি। ঠিক আছে, তাহলে এইগুলোর ক্ষেত্রে তুমি এভাবে বের করতে পারো। আবার যদি তুমি নিজে লিখতে চাও এভাবে, যে এইটার বদলে এরকম লিখতে পারো চাইলে, যে -1 টু দি পাওয়ার n-1, ওইটাও ঠিক হবে। ঠিক আছে, আচ্ছা তোমরা এই ক্লাস করতেছো? সবাই আসো তো ক্লাসে, মনোযোগী আসো? জি ভাইয়া। ওকে, ঠিক আছে। এখন ধরো আরেকটা ধারা, আরেকটা অনুক্রম হইতে পারে 1 0 1 0 1 0, এরকম একটা অনুক্রম হইতে পারে। তাহলে এই অনুক্রমটা সাধারণ পদ কত হবে কেউ আমাকে বলতে পারবা? তোমরা হয়তো বইয়ের মধ্যে এই ধরনের ম্যাথ করছো। দেখো এই অনুক্রমটার সাধারণ পদ পাইতে হইলে আমার এইটার ক্ষেত্রে আবার খেয়াল করো যে ঘটনাটা ঘটছে কি। ঘটনাটা ঘটছে হইছে বিজোড় পদগুলো সব 1 আর জোড় পদগুলো সব 0। ঠিক আছে, জোড় পদগুলো সব 0। তাহলে আমি জোড় পদ যদি 0 বানাইতে চাই তাহলে আমাকে কি করা লাগবে? দেখো এখানে আমি 1 - 1 টু দি পাওয়ার n দিতে পারি। n দিলে কি হয় দেখো, এই n যদি আমার জোড় হয় তখন এই -1 এর মান হবে +1, তাহলে 1 + 1 0 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে জোড় পদগুলো আমি 0 বানাইতে পারছি, একটা শর্ত আমি পূরণ করতে পারছি, জোড় পদগুলো সব 0। এখন বিজোড় পদের ক্ষেত্রে কি হয় দেখো, এইটা যদি বিজোড় হয় তাহলে এইটা -1 এর মান কত হবে? -1। তাহলে 1 - প্লাস, অর্থাৎ মান হয়ে যাবে 2। তাহলে 2 তো আমার এখানে ধারায় নাই, ধারায় আমার আছে কত? 1। আমার 2 আছে এখানে, সো এই 2 কে 1 বানাইতে চাইলে আমি কি করব? এটাকে একটা 2 দ্বারা ভাগ করে দিব। এবার দেখো, এবার কিন্তু এই ধারাটা সাধারণ পদ আমি পেয়ে গেছি। ঠিক আছে, এটার ক্ষেত্রে জোড় পদগুলো সব 0 এবং বিজোড় পদগুলো সব 1। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা অনুক্রমে সাধারণ পদ বের করি। তাহলে পরীক্ষায় এখান থেকে আসবে কি, এই জায়গাটা থেকে পরীক্ষায় কি আসে, যে তোমাকে এরকম একটা ধারা দিয়ে দিতে পারে, ধারা দিয়ে তোমাকে সাধারণ পদটা বের করতে বলতে পারে, যে সাধারণ পদটা কত এটা বের করো। এছাড়া কি করতে পারে, যে সাধারণ পদ দিয়ে দিতে পারে আর তোমাকে বলতে পারে যে দশম পদ কত বের করো, পঞ্চম পদ কত বের করো, বা চতুর্থ অথবা চতুর্থ এবং পঞ্চম পদ। একটু দুঃখিত, একটু সমস্যা হয়েছিল তাই আসতে পারিনি, একটু দুঃখিত। আচ্ছা ওকে, সমস্যা নেই। ওকে, তাহলে এরকম কোশ্চেন কিন্তু এই টপিক থেকে হয়, যে হয় তোমাকে সাধারণ পদটা বের করতে বলবে, যে এটা আসলে একটু ক্রিটিক্যাল, একটু বোঝার মতো, তোমার প্র্যাকটিস না করলে তুমি পারবা না, বাসায় প্র্যাকটিস করতে হবে প্রচুর, তাইলে পারবা। আর একটা আসতে পারে ওইটা ইজি, যে সাধারণ পদ দেয়া থাকবে, তোমাকে বলবে দশম পদ বের করো। ঠিক আছে, তাহলে আমরা কয়েকটা প্র্যাকটিস করি। দেখো এই একটা আছে, এইটার তোমরা অ্যান্সার আমাকে চ্যাট বক্সের মধ্যে বলো, দেখি কয়জন পারো। এটা আমাকে অ্যান্সার বলো চ্যাট বক্স। বলছে একটা অনুক্রমের n তম পদ হচ্ছে 1 / n × n+1।
ঠিক আছে, এর তৃতীয় পদ কোনটি? তৃতীয় পদ বের করতে বলছে, তৃতীয় পদ n ইকুয়ালস টু 3, তৃতীয় পদ বের করতে বলছে। বলো এটা কত হবে? 1/12। হ্যাঁ একদম ইজি, ঠিক আছে। তাহলে এটা তো সবাই পারছো। কে আগে বলছো দেখি? লাবির বলছো আগে, লাবির, প্রভাকর, অরিত্র, তোমরা বলছো একদম ইজি। তাহলে পরীক্ষায় একদম ইজি ম্যাথে আসে, দেখো 1 ডিভাইডেড বাই, এখানে n বলছে 3 ডিভাইডেড বাই 3 প্লাস 1 অর্থাৎ 4 অর্থাৎ 1/12। তাহলে অ্যান্সার কোনটা? এইটা, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে এগুলো কিন্তু একদম ইজি ম্যাথ, কিন্তু পরীক্ষায় কিন্তু এই জিনিসগুলাই দেখবা চলে আসছে। এগুলো একদম 100% অ্যাকুরেসির সাথে পারা লাগবে। আচ্ছা তবে এটা করো সবাই। কোন একটা অনুক্রমের n তম পদ এত হলে 20তম পদ কোনটা? যে একটু আগে এই ম্যাথটা করাইছি। 20তম পদ মানে কি বলো? এই অনুক্রমটা আমরা একটু সাজাই, এই অনুক্রমটা একটু আগে আমরা দেখে আসছি, এই অনুক্রমটাই হচ্ছে এটা, ঠিক আছে, এই অনুক্রমটাই এটা। তাহলে এই অনুক্রমটা কত? এটা হচ্ছে 1 0 1 0 1 0। তাহলে এরকম যদি হয় তাহলে অনুপাতটা দেখো, জোড় পদগুলো সব 0, জোড় পদগুলো সব 0, আর বিজোড় পদগুলো সব 1, বিজোড় পদগুলো সব 1। তাহলে 20 কি একটা জোড় সংখ্যা না? 20 হচ্ছে জোড় সংখ্যা, তাহলে জোড় পদগুলো যেহেতু 0, এটার ভ্যালু কিন্তু হবে 0, ঠিক আছে, একদম ইজি। তাহলে এই ম্যাথগুলো তোমাদের পারা লাগবে। এবার এটা করো সবাই, এটা করো, এটা সম্ভবত বইয়ের মধ্যেও অনুশীলনীতে আছে। কোন একটা অনুক্রমের n তম পদ, n তম পদটা কত দেওয়া আছে এখানে, ঠিক আছে, n তম পদটা ভ্যালুটা দেওয়া আছে। আচ্ছা, এবং একটা শর্ত দেওয়া আছে যে n তম পদটা অবশ্যই হবে 10⁻⁻4 এর থেকে ছোট। তাহলে n এর মান কত হবে এটা জানতে চাইছি এখানে। n এর ভ্যালু কত হবে বলো? n এর ভ্যালু কত হবে? বলো বলো কত হবে বলো, কোনটা হবে এখানে অ্যান্সার, কোনটা হবে? দেখো এখানে, এখানে আমাদের n এর ভ্যালু চাইছে, সো এটার ক্ষেত্রে আমার দেওয়া আছে যে ইউ এন, এটা হচ্ছে 10⁻⁻4 এর থেকে ছোট, ঠিক আছে। তাহলে ইউ এন এর ভ্যালু কত এটা আমরা বসাই, 1/n। এই 1/n হবে 10⁻⁻4 এর থেকে ছোট, অর্থাৎ এই 10⁻⁻4 কে আবার এভাবে লেখা যায়, তোমরা সবাই নিশ্চয়ই জানো যে 1/10⁻4 এইভাবে লেখা যায়। এবার আমরা কি করব, উল্টায় দেব। এখন এখানে অসমতার একটা নিয়ম আছে, অসমতার নিয়ম তোমরা সবাই জানো আশা করি, যে আমরা যদি অসমতাকে উল্টায় দেই তাহলে অসমতার চিহ্নটা ঘুরে যায়, ঠিক আছে, অসমতার চিহ্নটা ঘুরে যায়। তাহলে চিহ্নটা ঘুরে গেলে কি হবে, n এর ভ্যালু হবে 10⁻4 এর থেকে বড়। তাহলে এটা কোন শর্তটা পূরণ করছে? এই 3 নাম্বার শর্তটা পূরণ করছে, ঠিক আছে। 3 নাম্বার শর্ত পূরণ করলে এটা হচ্ছে ক, সঠিক অ্যান্সার হবে ক। অরিত্র এবং প্রণয় ঠিক বলছো, প্রভাকরটা একটু ভুল হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা তাহলে আশা করি এটা সবাই বুঝছো। প্রভাকর ক্লিয়ার হয়েছে এটা কেন ক হবে? বলো ক্লিয়ার তোমার কাছে নাকি বুঝো নাই? হ্যাঁ ক্লিয়ার, ওকে। তাহলে এই একটা অনুক্রম দেখো, এটা কিন্তু ইজি। বলছে কোন একটা অনুক্রমের n তম পদ হচ্ছে এইটা, n তম পদ হচ্ছে এইটা। এটা হইলে কোন কোন জিনিসটা সত্য এটা আমাকে বের করতে বলছে। তাহলে আমি একটা কাজ করি, দেখো এই অনুক্রমটার আমি প্রথমে এই অনুক্রমটা কি এটা লিখে ফেলি। সো প্রথম পদটা কি হবে এই অনুক্রমের? এই অনুক্রমের প্রথম পদটা হবে হচ্ছে 2। আগে তোমরা বলো অ্যান্সার কত, বলো, আমি করতে থাকি তোমরা বলো। এটা হবে 2 0 2 0 2, এরকম হবে এই অনুক্রমটা, ঠিক আছে। এখন দেখো এই অনুক্রমের সবগুলা জোড় সংখ্যা 0, আর সবগুলা বেজোড় সংখ্যা 2, ঠিক আছে। এই হচ্ছে এই অনুক্রমটা। আচ্ছা এবার আমাকে বলছে 10তম পদ 0। আমরা দেখছি সব জোড় পদগুলো 0, তাহলে 10তম পদ 0, এটা ঠিক না? এটা ঠিক, দেখো ঠিক আছে। এবার আমাকে বলছে কি যে 15তম পদ 2, ঠিক আছে, বেজোড় সংখ্যাগুলো সব 2, তাহলে 15তম পদ 2, এটাও ঠিক আছে। আচ্ছা এরপরে কি, এরপরে হচ্ছে বলছে প্রথম 12টা পদের সমষ্টি 12। এখন এখানে তুমি দেখো যে প্রথম 2টা পদের সমষ্টি কত, 2, আবার প্রথম 3টা পদের সমষ্টি কত, 4, আবার প্রথম 4টা পদের সমষ্টিও 4,
ঠিক আছে, 5টা পদের সমষ্টি কত 6, আবার 6টা পদের সমষ্টিও 6, ঠিক আছে। তাহলে 12টা পদের সমষ্টি কত হবে, যে কয়টা পদ ওইটাই হবে, ঠিক আছে, 12 হবে। তাহলে সবগুলোই ঠিক আছে, এখানে ক খ গ তিনটেই ঠিক আছে, এটা হবে অ্যান্সার। লিখে কেমন যেন ভালো লাগতেছে না, বুঝছো, কারণ সোজা সোজা দাগ পড়তেছে, ভালো লাগতেছে না, বুঝলাম না কি হলো, পরে দেখবো। আচ্ছা, তাহলে আশা করি এটা সবাই বুঝছো। ওকে, এরপরে এই ম্যাথটা দেখো, এটার মধ্যে কি বলছে। আচ্ছা, এটা বলছে পদার্থ অনুক্রমের 10তম পদ, 15তম পদ এবং 8তম পদ বের করো। তাহলে এটা কোনো ব্যাপার? এটা সবাই বাসায় করবা, স্ক্রিনশট দাও। দিছো? জি ভাই আনিছি। ওকে, এটা বাসায় করবা, ইজি। তারপর এইটা দেখো, এটা বলছে পদার্থ অনুক্রমের 10তম পদ, 15তম পদ এবং 8তম পদ বের করো। তাহলে এই অনুক্রমটা দেওয়া আছে, ঠিক আছে, অনুক্রমটা দেওয়া আছে। তাহলে এই অনুক্রমে সাধারণ পদ কি হবে, আমরা তো একটু আগে এই অনুক্রম দেখে আসছি, বারবার কমন অনুক্রম আসতেছে। তাহলে এটা সাধারণ পদটা হবে হচ্ছে 1, এটা দেখো বিজোড় সংখ্যাগুলো 0, ঠিক আছে, এবং জোড় সংখ্যাগুলো 1। ওই আগে যে দেখে আসছি ওইটার উল্টা এই অনুপাতটা, ওইটার মতো না। তাহলে 1 প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n ডিভাইড বাই 2। তাইলে এইটার যেহেতু সব জোড় সংখ্যাগুলো 1, তাহলে দশম পদ কত হবে, দশম পদ হবে 1। যেহেতু বেজোড় সংখ্যাগুলো 0, তাহলে 15তম পদ কত হবে, 15তম পদ হবে 0। তাহলে 8তম পদ কি, 8তম পদ এইটা। আচ্ছা, সো এটা একদম ইজি, আশা করি এটা বুঝছো সবাই। আচ্ছা, এবার তোমরা এই টপিকটা হচ্ছে তোমাদের জেনারেল ম্যাথে, ঠিক আছে, জেনারেল ম্যাথে তোমাদের সমান্তর ধারার সূত্রাবলী আছে না, সেই সমান্তর ধারার সূত্রাবলী আশা করি এই সূত্রগুলা তোমাদের মুখস্থ আছে, ঠিক আছে। ওইগুলা এইখানে মানে যেটুকু লাগবে ওইটুকু আমি এখানে দেখাই দিচ্ছি, এই জন্য এখানে এই সূত্রটা নিয়ে আসছি। এই সূত্রটা তোমাদের মুখস্থ থাকা লাগবে এখানে, যে n তম পদ হলো a প্লাস n মাইনাস ওয়ান বাই ডি, n মাইনাস ওয়ান ইন্টু ডি, আর n তম পদের সমষ্টি, সমষ্টির সূত্র হচ্ছে n বাই টু টোয়াইস a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি, ঠিক আছে। এই জিনিসটা তোমাদের মুখস্থ থাকা লাগবে এখানে। আচ্ছা, এরপরে সমান্তর ধারার আর কিছু সূত্র আছে তোমাদের, ওই যে কাজের মধ্যে এই সূত্রগুলো আছে, এখান থেকে কিন্তু সরাসরি প্রশ্ন আসছে, একদম সরাসরি এখান থেকে 3টা থেকে কোশ্চেন আসছে বিগত বছরে। সো এটা খুব ফেভারিট একটা টপিক এনডিসি, এটা তোমাদের জানা লাগবে যে যদি ধারাটা নর্মাল একটা ধারা হয়, এক মানে নর্মাল ক্রমিক সাধারণ সংখ্যার সমষ্টির সূত্র, এটা হচ্ছে ক্রমিক সাধারণ সংখ্যার সমষ্টির সূত্র, n ইন্টু n প্লাস ওয়ান বাই টু। তোমার যদি বলি, এইটা নিয়ে একটা মজার কাহিনী আছে জানো, কার্ল ফ্রেডরিক গাউসকে চিনো তোমরা? কার্ল ফ্রেডরিক গাউস, উনি ছিলেন একজন বিখ্যাত ম্যাথমেটিশিয়ান, বুঝছো। সো কার্ল ফ্রেডরিক গাউস যখন ছোট ছিল, উনি ওনার আইকিউ লেভেল ছিল মানে অসামান্য আইকিউ। তো উনি ওনাকে যে টিচার দিত, যে প্রাইভেট টিউটর, মানে উনি এক রাজার ছেলে ছিল, তো ওনাকে অনেক প্রাইভেট টিউটর দেওয়ানো হইতো। সো প্রাইভেট টিউটর ওকে যাকেই দিত ওনাকে পড়াইতে খুব হিমশিম খাইতো, বুঝছো, কারণ যেহেতু উনি অনেক বেশি আইকিউর একটা ছেলে, উনি অনেক উল্টাপাল্টা কোশ্চেন করতো, অনেক সহজে পড়া পেরে যাইতো। সো ওনাকে আসলে কি দিয়ে আটকাবে এরকম জিনিস টিচার খুঁজে পাইতো না, বুঝছো। সো ওনার বয়স যখন 4 কি 5 বছর, তখন ওনাকে একটা প্রাইভেট টিউটর পড়াইতে আসছিল। তো উনি তখন ওই প্রাইভেট টিউটরটা যে ম্যাথই দেয় কার্ল ফ্রেডরিক গাউস ওইটা 1 সেকেন্ডের মধ্যে করে ফেলে, 2 সেকেন্ডের মধ্যে করে ফেলে। সো উনি একটু মানে যে জিরোবে এরকম কোনো সুযোগ পায় না, বুঝছো। সো উনি বলছে কি ওকে, যে তুমি 1 থেকে 100 পর্যন্ত যোগ করে তারপর আমাকে দেখাও যে কত হয়। উনি ভাবছে যে ম্যাথটা সহজ হইলেও যোগ করতে তো একটু টাইম লাগবে, অ্যাটলিস্ট ওই টাইমটুকু আমি একটু জিরাবো, ঠিক আছে। কার্ল ফ্রেডরিক গাউস 1 সেকেন্ডের মধ্যে বলে ফেলছে যে এটা তো 5,500 বা 50,500 এরকম কিছু একটা হবে, ঠিক আছে। যে বলছে যে এটার অ্যান্সার হচ্ছে এত। এখন প্রাইভেট টিউটর তো অবাক যে এটা কেমনি তুমি 1 সেকেন্ডের মধ্যে পারলা। পরে উনি বলছে যে দেখেন, 1 থেকে ধরো 1 2 3 এভাবে যোগ হয়ে হয়ে এপাশে হবে কত, 97 98 99 100, ঠিক আছে। ধরো 97 বলছে ফেলি, ধরো 98 99 100। দেখো উনি বলছে যে দেখেন এই 1 আর 100 এইটা যোগ করলে হয় হচ্ছে 101। আবার এই 2 আর 99 এটা যোগ করলে হয় হচ্ছে 101। আবার এই 3 আর 98 এটা যোগ করলে হয় হচ্ছে 101। এখানে টোটাল এরকম 50টা 101 আছে, তাহলে 50 ইন্টু 101 এটা করলেই আমার অ্যান্সারটা বের হয়ে যায়, 50,000 বা 1,500 টাইপ কিছু একটা অ্যান্সার হবে, ঠিক আছে। এটা হচ্ছে অ্যান্সার।
তাহলে এভাবে তো এই জায়গাটা থেকে আসলে এই ক্রমিক স্বাভাবিক সংখ্যা সূত্র আসছে, বুঝছো? এখন এটা কার্ল ফ্রেডরিক গাউসের জন্য অনেক পেইনফুল হইলেও আমাদের জন্য অনেক মজার একটা ব্যাপার, আমরা খুব সহজেই ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল বের করে ফেলতে পারি, ঠিক আছে? আচ্ছা, সো এটা তোমরা শিখবা, এই ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সূত্র শিখবা। তারপর হচ্ছে ক্রমিক স্বাভাবিক সংখ্যার স্কোয়ারের গুণফল, ঠিক আছে, স্কোয়ারের গুণফল। তারপর ক্রমিক স্বাভাবিক সংখ্যার কিউবের গুণফল, মানে কিউবের সমষ্টি। এই তিনটা জিনিস তোমাদের এখানে শেখা লাগবে। সো এটা একটু কষ্ট করে এখানে মুখস্থ করবা, পারবা? আশা করি পারবা। এবার দেখো, এবার আমরা গুণোত্তর ধারা পড়বো। যে গুণোত্তর ধারা আমরা জেনারেল ম্যাথে পড়ছি ওই গুণোত্তর ধারাটা পড়বো আমরা। দেখো গুণোত্তর ধারা কেমন হয়, গুণোত্তর ধারা হয় এরকম যে এ প্লাস এ আর প্লাস এ আর স্কোয়ার প্লাস এ আর কিউব প্লাস এরকম ডট ডট ডট, যততম পদ ওইটার থেকে এক কম হয় আর এর পাওয়ার, অর্থাৎ n-1 এরকম হয়, ঠিক আছে? আচ্ছা, একটা গুণোত্তর ধারা। সো এই গুণোত্তর ধারার n-তম পদ হচ্ছে এইটা, n-তম পদ হচ্ছে এইটা, আর এই ধারার n-তম পদের সমষ্টি এটা দুই রকম হইতে পারে। আসলে একই সূত্র, এই সূত্রটা আর এই সূত্রটা কিন্তু একই সূত্র, জাস্ট এই সূত্রটাকে কি করা হয়েছে, উপরে নিচে -1 দ্বারা গুণ করা হয়েছে, বুঝছো? একই জিনিস, উপরে নিচে -1 দ্বারা গুণ করছে। তাহলে এই সূত্রটা কি, যখন আর এর ভ্যালু 1 এর থেকে বড় হবে তখন আমরা r থেকে 1 বিয়োগ করব, আর যখন r এর ভ্যালু 1 এর থেকে ছোট হবে তখন আমরা 1 থেকে 8টা বিয়োগ করব। আশা করি এই সূত্র সবার মুখস্থ আছে। আমাকে একবার বলো তো যে এই সূত্র কারো আছে যার মুখস্থ করতে কষ্ট হয় বা মুখস্থ নাই? এরকম কেউ আছো? বলো। আশা করি নাই, তোমরা অনেক ভালো পারো, তোমাদের এই সূত্র মুখস্থ না থাকার কথা। আচ্ছা, এবার ধরো, আচ্ছা অসীম গুণোত্তর ধারাটা কেমন এইটা বুঝি। আমরা গুণোত্তর ধারা তো পড়ছি, আমাদের অসীম গুণোত্তর ধারাটা জানা লাগবে। ধরো গুণোত্তর ধারা হচ্ছে এরকম, এ প্লাস এ আর প্লাস এ আর স্কোয়ার প্লাস এ আর কিউব প্লাস এরকম ডট ডট যে এ আর এক পাওয়ার কম হবে, অর্থাৎ n-1। এরকম অসীম পর্যন্ত যদি কোনো ধারা যায়, যদি শেষ না হয় কোনো ধারা, তাহলে ওই ধারাকে আমরা বলি অসীম গুণোত্তর ধারা। এখন অসীম গুণোত্তর ধারার ক্ষেত্রে এই যে আর এর ভ্যালুটা, এই আর এর ভ্যালুটা অনেক রকম হইতে পারে। ধরো এখানে আমি একটু বুঝাই আর এর ভ্যালুটা কেমন হইতে পারে। ধরো এই আর এর ভ্যালুটা, এক সেকেন্ড আমি একটা কল রিসিভ করি। হ্যালো হ্যালো, আমি পড়াচ্ছি এসে দিব। ওকে, আচ্ছা আমার বিড়াল অসুস্থ, বুঝছো? ওকে ওই যে ইনজেকশন দিতে হয় অনেকগুলা, প্রত্যেকদিন 6টা ইনজেকশন দিতে হয়, তারপর ওষুধ খাওয়াইতে হয়, এর নিয়ে খুব প্যারায় আছে। আচ্ছা জ্বর ছিল কালকে। হুম, বুঝি নাই তোমাকে। ওই যে কি বলছো, সাপোসিটার দিতে বলছো? আচ্ছা যাই হোক, দেখো পড়াশোনায় আসো। এখন আর এর ভ্যালুটা, ঠিক আছে, আর এর ভ্যালুটা হইতে পারে, সবাই দেখতেছো তো, স্ক্রিন দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ আমাকে? জি ভাইয়া। ওকে, এই আর এর ভ্যালু, তোমরা কি পরম মান সম্পর্কে জানো? মডুলাস পরম মান কি এটা জানো? মডুলাস মানে যে অলওয়েজ টাইম ধনাত্মক হয়, এটা কখনো ঋণাত্মক হয় না। হ্যাঁ, এটাই যে কোনো একটা ভ্যালু নেগেটিভ হোক আর পজিটিভ হোক, আমরা যদি পজিটিভটা নেই ওইটাকে বলে হচ্ছে মডুলাস বা পরম মানটা, ঠিক আছে? তাহলে ধরো এই আর এর আমরা মডুলাস ভ্যালুটা যদি 1 এর থেকে ছোট হয়, সেইটার ক্ষেত্রে কি হয় দেখো। ধরো আর এর ভ্যালু হচ্ছে হাফ, ঠিক আছে, আর এর ভ্যালু হচ্ছে হাফ। এটার ক্ষেত্রে ধরো n টু দি পাওয়ার যদি 1 হয়, সেক্ষেত্রে এটা হবে হাফ আর এর ভ্যালু। এই যে r টু দি পাওয়ার n এর মান কত হবে, এটা আমি চিন্তা করতেছি। ধরো r টু দি পাওয়ার n এর মান, আবার ধরো n টু দি পাওয়ার যদি 2 হয়, তাহলে এটা হবে হচ্ছে 1/4। এরকম করতে 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 যখন n এর ভ্যালু হবে অসীম, মানে এত বড় একটা সংখ্যা যেটাকে আমরা চিন্তা করতে পারি না। দেখো n এর ভ্যালু যত বেশি বাড়তেছে, এই সাইডে n এর ভ্যালুটা যত বাড়তেছে, এইখানে n টু দি r টু দি পাওয়ার n এর মানটা কিন্তু ততই কমতেছে। প্রথমে এই মানটা ছিল
হাফ, এরপরে হয়েছে 1/4, এরপরে হবে 1/8, এরপরে হবে 1/16। এইভাবে কিন্তু এই ভ্যালুটা আস্তে 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 অনেক কমতে থাকবে, তাই না? এটা কিন্তু কমতে থাকবে, কমতে কমতে যখন এন এর ভ্যালুটা হয়ে যাবে এত বড় একটা সংখ্যা যেটা আমরা চিন্তা করতে পারি না, অসীম একটা সংখ্যা হবে, তখন আর টু দি পাওয়ার এন এর ভ্যালুটা হবে কিন্তু 1 বাই এই অসীম, এবং এই ভ্যালুটা কিন্তু জিরোর এত কাছাকাছি যে এটাকে আমরা জিরোই ধরতে পারি, ঠিক আছে? সো এই আর টু দি পাওয়ার এন এর ভ্যালুটা হয় জিরো যখন এন এর ভ্যালুটা হয় অসীম, ঠিক আছে? এইটা হচ্ছে একটা তোমাদের মানে কমন সেন্স বিল্ড আপ করার মতো একটা ব্যাপার, ঠিক আছে? এটা বুঝলে দাঁড়াও, এটা আমরা বুঝলাম। এবার ধরো আর এর ভ্যালুটার, আর এর এবার পরম মানটা আমরা হলো 1-এর থেকে বড়। এটার ক্ষেত্রে কি হবে দেখো, ধরো আর টু দি পাওয়ার হচ্ছে আর ইকুয়ালস টু হচ্ছে 2। এটার ক্ষেত্রে আর টু দি পাওয়ার এন এর ভ্যালু হবে কত হবে আমরা চিন্তা করে আসি। ধরো এন এর মান হচ্ছে 1, এন এর মান 1 হইলে আর টু দি পাওয়ার এন এর মান কত? আর টু দি পাওয়ার এন এর মান হচ্ছে না, হ্যাঁ 2 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 2, আবার এন এর মান হচ্ছে 2, এটার ক্ষেত্রে এটা কত হবে 4, আবার ধরো এন এর মান হচ্ছে 3, এটার ক্ষেত্রে এটা কত হবে 8, এরপরে 16, এরকম করে বাড়তে বাড়তে যখন এন এর মানটা হবে অসীম তখন আর এর আর টু দি পাওয়ার এন এর মানও কিন্তু হবে অসীম। এটা একদম, এটা বোঝার না বোঝার কিছু নেই, এটা একদম ইজি যে এটা যত বাড়তেছে এটা তত বাড়তেছে, এটা বাড়তে বাড়তে অসীম হয়ে গেলে এটার মানও অসীম হয়ে যাবে, ঠিক আছে? তাইলে এইটার অসীমতক সমষ্টি হচ্ছে অসীম। যদি আর এর মান 1-এর থেকে বড় হয় তখন যে কোনো ধারার অসীমতক সমষ্টি হবে অসীম, আর 1-এর থেকে ছোট হইলে এইটার একটা ভ্যালু থাকতে পারে, ওইটা একটু পরে বোঝাচ্ছি। এখন ধরো আর এর ভ্যালু হচ্ছে 1, এরকম যদি হয় তাহলে আর টু দি পাওয়ার এন এর মান কত হবে? সবসময় 1ই হবে, 1 এর পাওয়ার তুমি যাই দাও না কেন এটার মান ভ্যালু কিন্তু 1ই হবে। তাহলে এটা যদি আমি বুঝি তাহলে এখন আমরা এটা করতে পারি, দেখো যে ধরো একটা ধারা দিয়ে বুঝাই তোমাদের। ধরো এই একটা ধারা আছে, এখানে ধারাটা হচ্ছে ধরো 1 প্লাস 1/2 প্লাস 1/4 প্লাস 1/8 প্লাস 1/16, এরকম একটা ধারা আছে, ঠিক আছে? আচ্ছা, সো এই ধারার ক্ষেত্রে আর এর ভ্যালু কত? আর এর ভ্যালু হচ্ছে 1-এর থেকে ছোট, তাই না? আচ্ছা, আর প্রথম পদ কত? প্রথম পদ 1। আর এর ভ্যালুটা আগে লিখে রাখলে ভালো বুঝতাম, তাও বলি। আর এর ভ্যালু হচ্ছে হাফ, এটার ক্ষেত্রে এই একটা ধারা হতে পারে। অথবা ধরো আর একটা ধারা আছে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস না 3 না 1 প্লাস 2 প্লাস 4 প্লাস 8 প্লাস 16 প্লাস এরকম একটা ধারা আছে, ঠিক আছে? এটা দুইটাই তো অসীম ধারা, এটাও একটা অসীম ধারা, এটাও একটা অসীম ধারা, এটাও একটা অসীম ধারা, ঠিক আছে? এইটার লাস্টের পদটা 0 হবে, সো এটা 0 লেখাই ভালো। আচ্ছা, সো এইটার ক্ষেত্রে প্রথম পদ কত? প্রথম পদ হচ্ছে 1, আর সাধারণ অনুপাত কত আমরা বের করতে পারি, দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, সো সাধারণ অনুপাত হচ্ছে 2। এই 2 এর মান কত? এই 2 এর মান হচ্ছে 1-এর থেকে বড়। সো এরকম করে এই ধারা দুইটা হয়। এখন এখন ধরো আমরা এই যে প্রথম যে ধারাটা নিছি, এই যে ধারাটা নিছি, ঠিক আছে? এই ধারাটার ক্ষেত্রে এই সবগুলা পদ যোগ হয়ে কত হয়, অর্থাৎ অসীমতক ভ্যালুটা কত হয়, অসীম পর্যন্ত এটার ভ্যালু কত, এটা চাইলে আমরা বের করতে পারি। এখন ধরো আমি একটা জিনিস বলি তোমাদের, যে এই ধারাটা তো একটা অসীম ধারা, এটার কোনো পদ সংখ্যা শেষ আছে? আমি তোমায় যদি বলি যে একটা অসীম ধারায় পদ সংখ্যা কত, কত হবে বলো তো একজন আমাকে, যে অসীম ধারার পদ সংখ্যা কত? এটার কোনো নির্দিষ্ট নাই ভাই। অসীম ধারা পদ সংখ্যা অসীম, আমরা চিন্তা করতে পারি না, ঠিক আছে? অসীম পর্যন্ত যাবে, পদ সংখ্যা নির্দিষ্ট না। আচ্ছা, অসীম নির্দিষ্ট করাই যায় না আর কি, নির্দিষ্ট না এমন না, এটা নির্দিষ্ট করাই যায় না। তাইলে ধরো এই যে সেকেন্ড যে ধারাটা নিছি, এই ধারাটার ক্ষেত্রে এই যে সেকেন্ড যে ধারাটা নিছি, এই ধারাটার ক্ষেত্রে এই অসীম পর্যন্ত সবগুলা পদ যোগ করলে কত হবে আমাকে একটু বলো তো? 1 2 4 8 16, এই সবগুলো যদি যোগ করে আমি শেষ পর্যন্ত নেই তাহলে অসীমতক সমষ্টি কত হবে বলো? পাওয়া সম্ভব না। হ্যাঁ, পাওয়া সম্ভব না। যদি আমরা পাইতাম তাহলে সেটা হইতো অসীম, তাই না? একটা অসম্ভব বড় মান হইতো, যে মানটা আমরা চিন্তাও করতে পারি না, কারণ এই মানটা তো ক্রমান্বয়ে বড় হচ্ছে, এটা তো ছোট হওয়ার কোনো চান্স নাই, আছে না? বাট
যদি এই ধারাটা চিন্তা করি যে 1 প্লাস হাফ প্লাস না 1 প্লাস দিব না, হাফ থেকে শুরু করে ধরো হাফ প্লাস 1/4 প্লাস 1/8 প্লাস 1/16 প্লাস 1/32, এই যে ধারাটা আছে, এই ধারাটার যদি আমি একদম অসীম পর্যন্ত যাই এবং সবগুলা পদ যোগ করি, তাইলে এটা কিন্তু আমরা একটা সাধারণ ভ্যালু পাবো। এটা কিন্তু আমরা একটা ভ্যালু পাবো। সেই ভ্যালুটা কত হবে? ভ্যালুটা হবে, আমরা জানি যে a ডিভাইডেড বাই 1 মাইনাস r, তাই না? অসীমতক সমষ্টি সূত্র। তাহলে প্রথম পদ হচ্ছে হাফ এবং 1 মাইনাস হাফ, অর্থাৎ ভ্যালুটা হচ্ছে 1। এখন এই জিনিসটা একটা মানে দেখতে খুব অসম্ভব লাগে যে দেখো একটা ধারা যেটার পদ সংখ্যা কত, এই ধারাটার পদ সংখ্যা কত বলতো? এই ধারাটা কয়টা পদ আছে? এই ধারাটার কয়টা পদ আছে বলো? অনেক পদ আছে, এটা অসীম। অসীম, রাইট। এই ধারাটার অসীম পদ আছে, তাইলে অসীম সংখ্যক পদ যোগ করে আমরা একটা সসীম সংখ্যা পাইছি, 1 পাইছি। এটা কেমনে সম্ভব? অসীম পর্যন্ত পদ যোগ করে একটা সসীম পদ পাওয়া কিভাবে সম্ভব, এটা একটু বুঝি। ধরো তোমার কাছে একটা কেক আছে, ঠিক আছে? ধরো আর একটু সুন্দর কেক আঁকি গোল দেখে, গোল হচ্ছে না কেন? শেপ অন করতে হবে। এই হয়েছে একটা কেক, ঠিক আছে? এই ধরো একটা কেক আছে তোমার কাছে। এবার এই কেকটাকে ধরো তুমি অর্ধেক করলে, ঠিক আছে? এই কেকটাকে তুমি অর্ধেক করলে, অর্ধেক করার পরে ধরো এই সাইডে আছে হাফ, এই সাইডে আছে হাফ। এবার তুমি এটার অর্ধেক খেয়ে ফেললে, ঠিক আছে? এটা ধরো 1 ইকুয়ালস টু কত? হাফ প্লাস হাফ। এবার তুমি হাফ রাখছো আর বাকি হাফ খেয়ে ফেলছো, ঠিক আছে? বাকি হাফ খেয়ে ফেলছো। এবার তোমার হাফ আছে, এই হাফ খেয়ে ফেলছো, এই হাফ বাদ, এই হাফ বাদ, এই হাফ বাদ। তো এরকম লেখা হচ্ছে কেন আমি বুঝতেছি না। এক সেকেন্ড, এই ডটটাকে আমি ইসের মধ্যে নিয়ে অন্য একটা ক্যানভাসে নিয়ে পড়াই। এক সেকেন্ড। ওকে, এখানে নিয়ে পড়াই, কারণ এখানে পড়াইতে মজা নেই, বুঝছো? কেমন যেন হয় লেখাগুলো। আচ্ছা, এবার ভালো লাগবে, কলমগুলো চেঞ্জ করি একটু। হ্যাঁ, এবার হবে। হাইলাইটারটা আচ্ছা, সো এখন দেখো সবাই, এই হাফ আমার বাদ, ঠিক আছে? এই হাফ আমি খেয়ে ফেলছি। এটা ছোট করতে হবে। আচ্ছা, বাকি যে হাফ আছে এটাকে আমি আবার অর্ধেক করছি। দেখো, অর্ধেক করলে এখানে থাকবে 1/4, এখানে থাকবে 1/4, ঠিক আছে? তাহলে এখানে আমি যোগ করলাম হাফ প্লাস 1/4 প্লাস 1/4, এই সবগুলোর সমষ্টি কত? 1, তাই না? এবার এই 1/4 আমি খাইছি, অর্থাৎ বাকি যে অর্ধেক ছিল এটার অর্ধেক খাইছি আর অর্ধেক রেখে দিছি।
আবার এখানে থাকবে তাহলে কত 1/8 অর্থাৎ এইটুকু আমি মুছে ফেলি, এটার বদলে এখানে থাকবে কত, এখানে থাকবে হচ্ছে প্লাস 1/8 প্লাস 1/8। ঠিক আছে, এবার আমি এরকম চালাইতে থাকবো, অর্থাৎ এই অর্ধেক আবার খাবো, বাকি অর্ধেকের আবার অর্ধেক রেখে দিব, অর্থাৎ 1/16 থাকবে। অর্থাৎ এখানে কাহিনীটা হবে কি, হবে হচ্ছে হাফ প্লাস 1/4 প্লাস 1/8 প্লাস 1/16 প্লাস 1/32 এভাবে চলবে। এখন আমাকে বলো যে এই সব কেক, পুরো কেকটা যখন আমি খেয়ে ফেলবো তখন আমি টোটাল কয়টা কেক খাবো? টোটাল সব মিলাই কিন্তু আমি একটা কেকই খাইতেছি, অর্থাৎ এই সবগুলা যোগ করার পরে আমি কিন্তু আসলে ওয়ানই পাবো ভ্যালু, তাই না? অর্থাৎ অনেকগুলা অসীম সংখ্যক ভ্যালু যোগ করার পরে আমি একটা সসীম সংখ্যা পাইছি। এটা কিন্তু খুব মজার একটা ব্যাপার, তাই না? যে অসীম সংখ্যক ভাইয়া করেও, বলো। স্ক্রিন দেখা যায় না, আমার প্রবলেম হচ্ছে। বাকিরা তো দেখতে পাচ্ছি, তুমি ই করো, বের হয়ে আবার আসো। আচ্ছা, এই হচ্ছে এখানে কাহিনী। আচ্ছা, এবার তোমরা এই ম্যাথটা আমাকে একটু করে দাও, এই ম্যাথটা করে দাও যা পড়াইছি এটার মধ্যে থেকে। বলছি কোন একটা গুণোত্তর ধারা সাধারণ অনুপাত হচ্ছে হাফ এবং অসীমিতক সমষ্টি হচ্ছে 4। ঠিক আছে, কোন একটা গুণোত্তর ধারার সাধারণ অনুপাত হাফ এবং অসীমিতক সমষ্টি হচ্ছে 4, তাহলে প্রথম পদ কোনটা এটা বের করো। প্রথম পদ কোনটা? সি आंसर বলছো, লাবিব বলছো সি। আচ্ছা দেখি আমরা করে, দেখো বলছে অসীমতক সমষ্টির সূত্র আমরা জানি 1 মাইনাস আর, এটা জানি না সূত্র। আচ্ছা, এটা জানলে এখানে অসীমতক সমষ্টি বলে দিছে 4। প্রথম পদ কত বলছে? প্রথম পদ বলে নাই। 1 মাইনাস সাধারণ অনুপাত বলে দিছে হাফ, এইটা এদিকে নিলে এখান থেকে হাফ, এটা গুণ করলে হয় a = 2। সো এটা হচ্ছে আমার অ্যানসার। ঠিক বলছো লাবির, লাবির, সালেন, নাহিদ, প্রভাকর সবাই ঠিক বলছে। আচ্ছা, এবার এই ম্যাথটা করো। বলছে পাশের ধারাটা লক্ষ্য করো, এরপর এটা দিয়ে কিছু কোশ্চেন আমাদেরকে দিছে। সো আমি প্রথম 8 নাম্বার কোশ্চেনটা দেখো, ধারাটার দশম পদ কোনটা এটা বের করতে বলছে। দশম পদ কোনটা? আচ্ছা দেখো, এই ধারাটা প্রথম পদ কত? প্রথম পদ হচ্ছে 4। সাধারণ অনুপাত কত? সাধারণ অনুপাত হচ্ছে 4/3 ডিভাইডেড বাই 4, অর্থাৎ 1/3। ঠিক আছে, আচ্ছা 1/3। সো এটা দশম পদ, এটা তো কমন সেন্স থেকে বের করা যায়। দেখো প্রথম পদ যদি 4 হয়, দ্বিতীয় পদ যদি 4/3 হয়, তৃতীয় পদ যদি হয় 4/3 স্কয়ার, অর্থাৎ তাহলে চতুর্থ পদ কত হবে? 4/3 কিউব। অতএব দশম পদ কত হবে? 4/3⁹, তাই না? সো এটা হবে অ্যান্সার, কমন সেন্স থেকে পারা যায়। আচ্ছা, সো পারছো, কে কে পারছো? অনেকেই পারছো। আচ্ছা ঠিক আছে, এটা এবার এটা দেখো, বলছে ধারার প্রথম 5টা পদের সমষ্টি কত? প্রথম 5টা পদের সমষ্টি, অসীম ধারার সমষ্টি নির্ণয় সূত্র কি বলো? S5 a1 - rn। এটা কি, এই 1/3 এটা ছোট না, এটা 1 থেকে ছোট, তাহলে 1 থেকে ছোট হলে সূত্র কি হবে? এইটা ডিভাইড বাই 1 - r। সো আর হইলে কত হয়? অ্যানসার কত হয় বের করো। a কত আছে? a হচ্ছে 4, 1 - r টু দি পাওয়ার r হচ্ছে 1/3, সো 1/3 টু দি পাওয়ার 5, নিচে হচ্ছে 1 - 1/3। কত হয় বলো তো? অ্যানসার কত হয় বলো? ক্যালকুলেটর করে একজন বলো। কেউ পারতেছো না? জি ভাইয়া পারছি। খ অ্যান্সার 484/81। হ্যাঁ ঠিক আছে, 484/81। বাকিরা পারছো? চ্যাট বক্সে কেউ বলতেছো না কেন? এটা ক্যালকুলেশন এই জন্য করলাম না ভাইয়া, দেখাই তো দিলেন আপনি। আচ্ছা ঠিক আছে, ওকে। এর পরেরটা দেখো, পরেরটা কি বলছে? বলছে ওই যে সেম ধারাটাই বলছে, ধারাটার অসীমতক সমষ্টি কত। তাহলে অসীমতক সমষ্টি তোমরা জানো, এটা r = কত বের হয়েছিল? 1/3। এই যে 8টার পরম মান কত? 1 এর থেকে ছোট,
তাহলে ছোট হইলে অসীমতক সমষ্টি কত? a বাই 1 মাইনাস r। তাহলে এই হচ্ছে 4, এখানে 1 মাইনাস 1/3। তো কত আসে? ক নাম্বার হবে? 6 আসে, 6। 6 আসে। গুড, ঠিক আছে। তাহলে এগুলো তো সবাই পারবা না? এই ধরনের ম্যাথ আসলে এর মধ্যে কেউ আছে যে পারবা না এরকম কেউ? না শুধু ভাই, এগুলা ইজি আছে। পারতে হবে দ্রুততার সাথে, ঠিক আছে? তুমি পারবা এবং তুমি সবার থেকে 10 সেকেন্ড আগে পারবা, 5 সেকেন্ড আগে পারবা। এই 10 সেকেন্ড 5 সেকেন্ড তোমাকে নরডেমে টিকাই দিবে, ঠিক আছে? এইটা হচ্ছে মূলত এখানে বোঝার ব্যাপার, যে 5 সেকেন্ড 10 সেকেন্ড সময় তুমি এখানে বাঁচাইতে পারতেছো না। ম্যাথ একদমই সহজ, তোমার সিলেবাসের মধ্যের ম্যাথই আসবে, এই জন্য আমি সিলেবাসের মধ্যের ম্যাথই করাচ্ছি। তোমাকে চাইলে ইন্টারমিডিয়েটের ধারার ম্যাথটা দিয়ে তোমার মাথা উল্টে দেওয়া যায়, এটা কোনো ব্যাপার না। কিন্তু ওই জিনিস আসবে না, তোমার আলেয়ার পিছনে ছুটে তো লাভ নাই। যে জিনিস আসবে না ওইটার পিছনে দৌড়ায় লাভ নাই, যেটা আসবে ওইটাই দেখো তুমি। ওইটাই দিয়ে পারতেছো কিনা একবার দেখো, ওইটাই তুমি দ্রুত পারতেছো কিনা এইটা একবার দেখো, ঠিক আছে? তাইলেই তুমি চান্স পাবা। তোমার যে জিনিস আসবে না সিলেবাসে নাই ওইটার পিছনে দৌড়ানো লাগবে না। এটা দেখো, বলছে প্রদত্ত অসীম গুণোত্তর ধারার অসীমতক সমষ্টি যদি থাকে তাইলে ওইটা নির্ণয় করো। এটা এইচডব্লিউ। অসীমতক সমষ্টি আছে কিনা এটা বলো তো, এটা কি আছে অসীমতক সমষ্টি? জি ভাই আছে, আর এর মান ছোট হবে একের চেয়ে। আর ছোট, তাহলে এটা অসীমতক সমষ্টি আছে, যদি থাকে তাহলে ওটা বের করবা, পারবা। a বাই 1 মাইনাস r, এটা এইচডব্লিউ। আচ্ছা, এবার এই একটা ধারা দেখো, এই ধারাটা বলছে প্রদত্ত অসীম গুণোত্তর ধারা অসীমতক সমষ্টি যদি থাকে তবে তা বের করো। আচ্ছা, সো এটার ক্ষেত্রে a এর ভ্যালু কত? a এর ভ্যালু হচ্ছে 1/5। আর r এর ভ্যালু কত? r এর ভ্যালু হচ্ছে অবশ্যই দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। চিহ্ন নিতে ভুল করা যাবে না, ঠিক আছে? চিহ্ন নিতে হবে, চিহ্ন নিতে হবে, চিহ্ন সহ ভাগ করতে হবে। এই জন্য এই ম্যাথটা দিচ্ছি, যাতে তোমরা চিহ্ন নিতে ভুল না করো। 2/5, ঠিক আছে? -2/5। তাহলে এই -2/5 এর যে পরম মানটা আছে, অর্থাৎ 2/5 আছে, সেই 2/5 কি একের থেকে ছোট? অবশ্যই একের থেকে ছোট একটা সংখ্যা, তাই না? তাহলে এই একের থেকে ছোট সংখ্যার অসীমতক সমষ্টিটা বের করব। তাহলে a ডিভাইডেড বাই 1 মাইনাস r। তাহলে এটা হচ্ছে 1/5, এটা হচ্ছে 1 মাইনাস -2/5। এখানে কিন্তু আমার পরম মান বসাই দিও না, এখানে কিন্তু সংখ্যা সহ বসাইতে হবে। তাহলে এটার ভ্যালু আসে হচ্ছে 1/7, ঠিক আছে? তাহলে এটার অ্যান্সার হচ্ছে 1/7। সবাই পারবা এই ম্যাথটা? প্রভাকর বলছো সঠিক অ্যান্সার বলছো। গুড। ভাইয়া একটা কোশ্চেন ছিল, বলো। এমন কি কোনো সিচুয়েশন হবে যে আর এর মান একের সমান হবে বাট অসীমতক সমষ্টি চাইবে, এমন কোন সিচুয়েশন আছে? চাইতে পারে। ওইটা কেমনে করব আর এর মান যদি এক হয়? আর এর মান যদি এক হয় অসীমতক সমষ্টি কত হবে? অসীম হবে। আমি দেখাবো না, এরকম ম্যাথ মনে হয় আছে একটা। আচ্ছা দেখো, প্রদত্ত অসীম গুণোত্তর ধারার অসীমতক সমষ্টি যদি থাকে তবে এটা বের করতে বলছে এই গুণোত্তর ধারার। তাহলে এটা কি? এটা তো ইজি। এর ভ্যালু হচ্ছে 1, আর এর ভ্যালু হচ্ছে 2। তাহলে এই যে আর এর ভ্যালুর পরম মান কত? 2, যেটা একের থেকে বড়। তাহলে এটার কি অসীমতক সমষ্টি আছে? বলো। অসীমতক সমষ্টি নেই। নাই, তাহলে এটা অসীমতক সমষ্টি নাই। তাহলে এরকম ম্যাথ তোমাকে দিতেই পারে, ঠিক আছে? যে এখানে বলছে যদি থাকে, ওখানে বলবে যদি থাকে টাকে না, বলবে যে অসীমতক সমষ্টি বের করো। তুমি এখানে লিখে দিবা যে অসীমতক সমষ্টি নাই। আচ্ছা, তারপর এই ম্যাথটা দেখো, এটা কিন্তু এনডিসি এডমিশনে আসছে, এটা কিন্তু এনডিসি 22-এর, এনডিসি 22-এ এই ম্যাথটা আসছে। বলছে নিচের ধারাগুলোর প্রথম n সংখ্যক পদের যোগফল বের করো। তাহলে এটা খুব ক্লাসিক একটা ম্যাথ, বুঝছো? যেখানে তোমার আসলে ম্যাথটা অনেকটা মানে যেভাবে করে এই নিয়মটা তোমার মুখস্থ থাকতে হবে, মুখস্থ না থাকলে তুমি হুট করে এই ম্যাথ মিলাইতে পারবে না। এখানে আমরা কি করি? 7 কমন নেই, 9 দ্বারা ভাগ করি। তাহলে আমাদের এখানে আসে কত? 9 প্লাস 99 প্লাস 999 প্লাস এরকম ভাবে যায়। এটা হচ্ছে 7 কমন নেই, 9 দ্বারা ভাগ করি। এটা তোমার মনে রাখতে হবে যে এখানে যদি 3 প্লাস 33 প্লাস 333 থাকতো, 3 কমন নিতে 9 দ্বারা ভাগ করতাম, বুঝছো? এই জিনিসটা মুখস্থ থাকতে হয় যে কেমনে আসলে এই ম্যাথটা করে। কিছু ম্যাথে মেথডটা আমাদের জানা থাকা লাগে। তাহলে 10 - 1, 9 কে লেখা যায় 10 - 1, 99 কে লেখা যায় 100 - 1, 999 কে লেখা যায় 1000 - 1, এভাবে চলবে, ঠিক আছে? এভাবে চলবে। তাহলে এবার আমরা আলাদা করে আনবো, যাদের চেহারা একরকম তাদের এক জায়গায় বসাবো। তাহলে কি 10 প্লাস 100 প্লাস 1000 প্লাস ডট ডট ডট, আর মাইনাস কমন নিয়ে এই দেখো সব একগুলো মাইনাস আকারে আছে। এখানে দেখো 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1, এইগুলো সব এক জায়গায় রাখবো, রেখে থার্ড ব্র্যাকেট ক্লোজ করে দিব। এবার দেখো এই যে ধারাটা, এই মধ্যের যে ধারাটা, এটার দিকে লক্ষ্য করো। এই যে মধ্যের যে ধারাটা আছে,
এই ধারাটার ক্ষেত্রে প্রথম পদ কত 10, আর এর মান কত 10। তাহলে এরকম যদি হয় তাহলে এই ধারাটার ক্ষেত্রে আমরা বের করব যে Sn, বা Sn আমরা বের করে ফেলি। 7/9 তো 80, এটা তো 80। আর এটার জন্য আমরা কি করি, a r টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই n মাইনাস 1। আর এই পাশের যে ধারাটা দেখো, এই ধারাটার ক্ষেত্রে সবগুলাই এক, তাহলে এখানে n সংখ্যক পদের যোগফল কত 1, তাহলে মাইনাস n। এই তারপর এটাকে একটু সাজায় লেখা, জাস্ট এইটা হবে অ্যান্সার। ঠিক আছে, প্রভাকর কষ্ট করে টাইপ করে এটা আবার লিখছো, মেবি মুখস্থ ছিল তোমার। আচ্ছা, সো এনডিসিতে আসছিল যে এইরকম ধারা দিয়ে লিখছিল এটার প্রথম 7টা পদের যোগফল নির্ণয় করো, এরকম একটা ধারা দিয়ে লিখছিল প্রথম 7টা পদের যোগফল নির্ণয় করো। আচ্ছা, এবার এই ম্যাথটা দেখো, এটা খুব সুন্দর একটা ম্যাথ, বইয়ের একটা ক্লাসিক ম্যাথ, এই ধরনের ম্যাথ আসতে পারে পরীক্ষায়। বলছে এক্স এর উপর কি শর্ত আরোপ করলে একটা ধারা দেয়া আছে, এই অসীম ধারাটার অসীমতক সমষ্টি থাকবে, এরপরে কি বলছে যে এই অসীমতক সমষ্টিটা বের করো। আচ্ছা, সো আমরা প্রথমে কি করব যে আর এর ভ্যালুটা কত, এখানে এটা দেখব যে আর এর ভ্যালুটা কত। আচ্ছা, সো এখানে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ হচ্ছে আর, সো আর ইকুয়ালস টু 1/x plus 1 হোল স্কয়ার ডিভাইডেড বাই 1/x plus 1। সো এটা দিলে আর এর মান আসবে x plus 1। তাহলে এই মানটা অবশ্যই কি হবে, একের থেকে ছোট হবে, কারণ x এর তো একটা ভ্যালু আছে না, x এর একটা ভ্যালু থাকলে কিন্তু নিচেরটা উপরেরটার থেকে বড় হবে, তাহলে এটার মান একের থেকে ছোট হইতে হবে, তাহলে আমরা অসীমতক সমষ্টি পাবো। ঠিক আছে, তাইলে আমরা লিখি যে এই পরম মান এটা একের থেকে ছোট হইলে আমরা অসীমতক সমষ্টি পাবো। এখন পরম মানের একটা মানে আছে, একটা অর্থ আছে, এই অর্থটা হচ্ছে কোনো কিছুর পরম মান অবশ্যই -1 থেকে বড় হইতে হবে, নাইলে তো এটা মাইনাস সংখ্যা হয়ে যাবে, তাই না? তাহলে -1 থেকে বড় হইতে হবে কোনো কিছুর পরম মান, আর এখানে এটা 1 থেকে ছোট হইতে হবে। ঠিক আছে, আচ্ছা, সো আমরা এখানে লিখতে পারি যে -1, জাস্ট আর এর ভ্যালুটা বসাই দিব 1/x plus 1, আর এখানে 1 থেকে ছোট। এবার এই জিনিসটাকে আমরা দুইটা ভাগ করে লিখতে পারি। ঠিক আছে, এই ম্যাথ তোমরা বইয়ের ম্যাথ তোমরা সবাই করছো, তো আমি জাস্ট একবার মনে করাই দিচ্ছি যে -1 1/x plus 1। এবার এটাকে আমরা উল্টায়, মানে মাইনাস দ্বারা গুণ করব এবং উল্টায় দেব। তাহলে মাইনাস দ্বারা গুণ করলে একবার চিহ্ন উল্টায় যায়, আবার উল্টায় দিলে একবার চিহ্ন উল্টায় যায়, সো সব মিলাই কিন্তু চিহ্ন সেম থাকবে, অর্থাৎ x plus 1। এটা কিন্তু একটা মজার ব্যাপার, মাথায় রেখো। ঠিক আছে, x plus 1 -1 যাবে, অর্থাৎ x হবে -1 থেকে ছোট। আবার এই সাইডে অরে আমরা কি লিখতে পারি, অরে লিখতে পারি হচ্ছে 1/x plus 1 1, x plus 1 হবে এর থেকে বড়, অতএব x হবে 0 থেকে বড়। এই হচ্ছে আমার শর্ত। এবার অসীমতক সমষ্টিটা কত হবে এটা একজন বলো, এবার কমেন্ট বক্সে তোমরা বলো অসীমতক সমষ্টি কত হবে। বলো কত হবে অসীমতক সমষ্টি কত এই ধারার? এটা তো ইজি, এটার জন্য এইসব লাগবে না, এটা তো এমনি বের করা যায়। বলো a/1 - r, তাহলে a কত, x plus 1 1/x, প্রণাম বলছো খালি, বাকিরা কই? আর এটা হচ্ছে 1 - 1/1 plus x, তাহলে এটা করলে দেখবা যে কাটাকাটি যে 1/x থাকবে। এটা হচ্ছে অসীমতক সমষ্টি। দ্রুত করতে হবে, আরো দ্রুত করতে হবে, দুজন পারছো, বাকিরা কই? লাভির আর প্রণয়। আচ্ছা ঠিক আছে, ওকে, তাহলে এই ধরনের ম্যাথও দিয়ে দিতে পারে। আরেকটা কাজ আমরা এই অসীম ভগ্নাংশ মানে অসীম ধারা দিয়ে আরেকটা মজার কাজ আমরা করতে পারি, সেটা হচ্ছে পৌনঃপৌনিক ভগ্নাংশগুলোকে মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করতে পারি। বাট একটা জিনিস মাথায় রাখো, যদি তোমাদের ক্যালকুলেটর ইউজ করতে দেয় পরীক্ষায়, তাহলে অবশ্যই তোমরা এই ধরনের ম্যাথ ক্যালকুলেটরে করবা, খাতার মধ্যে এই কাহিনী করবা না। ক্যালকুলেটরে কেমনে করবা, ধরো এই যে 2.123 লিখছে না, ক্যালকুলেটরের মধ্যে এরকম 10-12 বার উঠাবা, 2.123 123 123 123 123 এরকম উঠাবা, উঠা ইকুয়ালস টু দিবা, দেখবা সরাসরি বের হয়ে আসছে। ঠিক আছে, দেখবা সরাসরি অ্যান্সার বের হয়ে আসছে। যদি ক্যালকুলেটর করতে দেয় তাহলে এভাবে ক্যালকুলেটর বের করে ফেলবা, আর যদি ক্যালকুলেটরে না ইউজ করতে দেয় সেই ক্ষেত্রে কি করবা, সেক্ষেত্রে আমরা এটাকে ভাঙাইতে পারি 2.123 123 123 123 এভাবে এটা বাড়তেছে। ঠিক আছে, তাহলে এটাকে আমরা ভাঙাইতে পারি 2 plus 0.123 plus 0.000123 plus 0.000000
1 2 3 এভাবে বাড়বে, ঠিক আছে? এটা একটা অসীম ধারা। আচ্ছা, এভাবে বাড়বে, এটা একটা অসীম ধারা। আচ্ছা, সো এখানে আমরা এই দুই বাদ, এই বাকি যে ধারাটা এটা নিয়ে চিন্তা করতেছি, এটা নিয়ে চিন্তা করলে ইকুয়ালস টু আসে 0.123। আচ্ছা, আর আর এর ভ্যালু কত আসে? আর এর ভ্যালু আসে হচ্ছে 0.000123 ডিভাইডেড বাই 0.123, অর্থাৎ 1/1000 আসে। আচ্ছা, সো এইটার আমরা অসীমতক সমষ্টি বের করবো এবার। অসীমতক সমষ্টি কত? a/1 মাইনাস আর। সো এটা করলে আসে, তোমরা করে নিও, করলে আসে হচ্ছে 41/333, ঠিক আছে? এবার এই পুরো ধারাটার সাথে তো 2ও আছে, আমরা তো খালি মধ্যেরটা বের করছি, তাই না? এটা তো 2ও আছে, তাহলে 2 যদি সহ নেই তখন আমরা এই 2 এর সাথে এটা যোগ করতে হবে। 2 এর সাথে 41/333 যোগ করব। যোগ করলে থাকবে হচ্ছে, নিচে থাকবে 333 আর উপরে এটার সাথে এটা যোগ হবে 707, ঠিক আছে? এইটা হচ্ছে অ্যান্সার। এবার ক্যালকুলেটরে তোমরা সবাই এটা বসায় দেখো, দেখবে এই 707/333 আসছে, ঠিক আছে? ক্যালকুলেটরে আমি যেভাবে বলছি এই 1 2 3 1 2 3 5 7 বার বসায় ইকুয়ালস টু দিলে দেখবা যে এইটাই আসছে। ভালো ক্যালকুলেটরে এইটাই সরাসরি চলে আসবে। সো এটা চলে আসলে তোমার আর প্যারা নেওয়ার দরকার নেই, তোমরা ওইভাবে করে ফেলবে, ঠিক আছে? এভাবে করার দরকার নেই। আচ্ছা, এবার এইটা এইচডব্লিউ, ইজি, এটা এইচডব্লিউ সবাই করবা বাসায়, ঠিক আছে? আচ্ছা, প্রভাকর সঠিক অ্যান্সার দিছে, গুড। আচ্ছা, এই ধারাটার এনতম পদ বের করতে বলছে, তাহলে এটা প্রথম পদ কি? a ইকুয়ালস টু a, সাধারণ অন্তর r ইকুয়ালস টু কত? দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ মানে b, তাহলে এনতম পদ কত? এনতম পদ হবে a b টু দি পাওয়ার n মাইনাস 1, ইজি। তাহলে এই ধরনের ইজি ম্যাথ দিতে পারে, এই ধরনের ইজি ম্যাথও দিতে পারে, ঠিক আছে? আশা করি পারবা। আচ্ছা, এবার এইটা দেখো, এটা একটা অসীম গুণোত্তর ধারা, ঠিক আছে? এর স্থলে 3, ab এর স্থলে 3, 3ab স্কয়ারের স্থলে 3 3 3 বসাইলে যে ধারা পাওয়া যায়, প্রথম n সংখ্যক পদের সমষ্টি বের করো। অর্থাৎ এই ধারাটা হবে কি? 3 প্লাস 3 3 প্লাস 3 3 3 প্লাস এই ধারাটা হবে। তাহলে এটা তোমরা আশা করি পারবা। এখন এই ধারাটা আমরা কি করব? উপরে 3 কমন নিব, 9 দ্বারা ভাগ করব। ভাগ করলে এখানে থাকবে 9 প্লাস 99 প্লাস 999 প্লাস ডট ডট ডট। এরপর বাকিটা ওই যে আগে যে ম্যাথটা করাইছে অবিকল ওই সেম ম্যাথ। পারবা সবাই? বলো, এই ম্যাথটা পারবা? বলো, পারবা না করাই দিব? বলো, পারবা? ওকে, ঠিক আছে। ভাই ধারাটা অমন হলো কেন বুঝলাম না তো। যে আচ্ছা, এইটারটা এইটাই করাইছে, এই আগেরটারটা ভুলে এটা দিয়ে দিছে, দাঁড়াও কাট করে এটা দিয়ে, এইটা হবে এটা। আচ্ছা, এটা কি হবে বলো তো? এটা কি হবে? এটা বলছে অসীমতক সমষ্টি যদি থাকে তাহলে এটা বের করতে। এটা হচ্ছে a ইকুয়ালস টু 1, r ইকুয়ালস টু হাফ। তাহলে হাফ কি একের থেকে ছোট না? ছোট, এর তো ইজি, a বাই 1 মাইনাস r। তাহলে 1 বাই 1 মাইনাস হাফ ইকুয়ালস টু 2। আচ্ছা, এই অসীম ধারা এই পর্যন্তই, বুঝছো? এর বাইরে আর কিছুই নাই। এই কয়টা রুল যদি তোমার নখদর্পণে থাকে তাহলে তোমার অসীম ধারা থেকে যে প্রশ্নই আসুক তুমি পারবা, ঠিক আছে? প্রশ্ন তোমাকে আটকাইবে না। সবাই বুঝছো যা যা পড়াইছি, যে যে রুলগুলো পড়াইছি, এগুলো ক্লিয়ার সবার কাছে? বলো, এগুলো ক্লিয়ার? ওকে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা চলে যাব হচ্ছে চ্যাপ্টার 14 সম্ভাবনায়। এই চ্যাপ্টারটা পড়বো। আচ্ছা, এটা খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। তোমরা এখন থেকে শুরু করে এখন তোমার লাইফের সব সময় সম্ভাবনা জিনিসটা তোমার কাজে লাগবে, ঠিক আছে? সম্ভাবনা জিনিসটা সব জায়গায় তোমার কাজে লাগবে, তুমি যে সেক্টরে থাকো না কেন। ইন্টারমিডিয়েটে ওই সম্ভাবনা চ্যাপ্টার আছে, তোমার তখনও ভালো করে পড়তে হবে। এখন যদি ভালো করে পড়ো তাহলে তখন আরো অনেক ইজি হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, সো এখানে আমরা সরাসরি থিওরি আলোচনা শুরু করি। কয়েকটা টপিক, কয়েকটা ছোট ছোট জিনিস আছে যে জিনিস তোমাদের বুঝাই দিব, তোমাদের আর কিছু জানা লাগবে না এখান থেকে, ঠিক আছে? আচ্ছা, তোমরা জানো অলরেডি, আমার বিশ্বাস তোমরা জানো, তাও তোমাদের
জাস্ট একবার রিভাইজ করার দিবে যে সম্ভাবনা জিনিসটা কি। জিনিসটা হচ্ছে কোনো একটা ঘটনা, ঠিক আছে, কোনো একটা ঘটনা ঘটার পসিবিলিটি হচ্ছে যতগুলা পসিবল ঘটনা হইতে পারে এটার মধ্যে ওই ঘটনা ঘটাটার পসিবিলিটি, ঠিক আছে। আচ্ছা, অর্থাৎ সমগ্র সম্ভাব্য যে ফলাফল হইতে পারে এবং ওই ঘটনা অনুকূলে যে ফলাফল হইতে পারে এই দুইটা সংখ্যার মধ্যে একটা অনুপাত, ঠিক আছে, এই দুইটা সংখ্যার একটা অনুপাত। সবসময় মনে রাখবা সম্ভাবনা একটা অনুপাত, সম্ভাবনা কি একটা অনুপাত। আচ্ছা, সো আমরা আমাদের একটা কেসে চলে যাই সরাসরি। ধরো একটা ছক্কা নিক্ষেপ করলে, ঠিক আছে, একটা ছক্কা নিক্ষেপ করলে আমাদের টোটাল কি কি হইতে পারে, সমগ্র ঘটনার অনুকূলে ফলাফল কি হইতে পারে, 1 পাইতে পারি, 2 পাইতে পারি, 3 পাইতে পারি, 4 পাইতে পারি, 5 পাইতে পারি, 6 পাইতে পারি। এই হচ্ছে আমার টোটাল ঘটনা কয়টা, 6টা, তাই না? এই হচ্ছে আমার সমগ্র সম্ভাব্য ফলাফলের সংখ্যা, ঠিক আছে। আচ্ছা, এখন জোড় সংখ্যা হওয়ার পসিবিলিটি কত? জোড় সংখ্যা কি কি আছে? জোড় সংখ্যা আছে 2, 4, 6। তাহলে জোড় সংখ্যার পসিবিলিটি কত? পসিবিলিটি হচ্ছে 3/6, মানে হচ্ছে হাফ। তাহলে এগুলো তোমরা পারবে। বিজোড় সংখ্যা কি কি আছে? বিজোড় সংখ্যা আছে 1, 3, 5। তাহলে এটার পসিবিলিটি কত? ওই সেম হাফ। তারপর ধরো 3 দ্বারা বিভাজিত হওয়ার সংখ্যা, 3 দ্বারা বিভাজিত সংখ্যা আছে 2টা, 3 আর 6। তাহলে পসিবিলিটি কত? 2/6, মানে হচ্ছে 1/3। আবার ধরো 3 দ্বারা বিভাজিত এবং জোড় সংখ্যা, এরকম কয়টা আছে? ঠিক আছে, 3 দ্বারা বিভাজিত এবং জোড় হওয়ার পসিবিলিটি। তাহলে এই দুইটার মধ্যে জোড় কে? শুধু 6, তাহলে 6 একমাত্র, ঠিক আছে, একটা। তাহলে আমি পাবো 1/6। আচ্ছা, এবার কি বলছে যে 3 দ্বারা বিভাজিত অথবা জোড় হওয়ার পসিবিলিটি। দেখো এই একটা জিনিস খেয়াল করো, এখানে বলছে এবং, এখানে বলছে অথবা। এবং মানে হচ্ছে দুইটা শর্তই পূরণ করতে হবে, 3 দ্বারা বিভাজিতও পূরণ করতে হবে, জোড় হওয়ার সম্ভাবনা এইটাও পূরণ করতে হবে, দুইটা শর্তই পূরণ করা লাগবে। আর এখানে কি বলছে যে 3 দ্বারা বিভাজিত অথবা জোড় হওয়ার পসিবিলিটি, অর্থাৎ দুইটার মধ্যে যে কোনো একটা পূরণ করতে হবে। তাহলে আমরা 3 দ্বারা বিভাজিত সংখ্যা কি কি আছে এটা আগে দেখি, 3 আর 6। আর জোড় সংখ্যা কি কি আছে? জোড় সংখ্যা আছে হচ্ছে 2, 4 আর 6 তো আছেই, 6 তো কমন। সো আমরা 4টা পেয়ে গেছি, যেটা এইটা অথবা এইটা দুইটার মধ্যে যে কোনো একটা শর্ত পূরণ করে। তাহলে 4/6 মানে হচ্ছে 2/3। এটা হচ্ছে এটা পসিবিলিটি। তো এইটা হচ্ছে সবচেয়ে কমন টাইপ যেটা তোমাদের আসতে পারে, যে তোমার জাস্ট মোট প্রবাবল জিনিসটা জানা লাগবে এবং এইখানে যে শর্তটা বলছে ওই শর্তটা কে কে স্যাটিসফাই করে এটা আইডেন্টিফাই করা লাগবে, তারপর অনুপাতটা বের করা লাগবে। এটা পারবা সবাই? আশা করি এটা জিজ্ঞেস করা তোমাদের জন্য অপমান, কারণ এটা সবাই পারবা, ঠিক আছে। আচ্ছা, এবারে এটা দেখো যে তুমি একটা ধর লটারি কিনছো, ঠিক আছে, লটারির মধ্যে তোমার জেতার পসিবিলিটি কত এটা যদি তুমি না জানো তাহলে কি তুমি একজন ভালো ম্যাথমেটিশিয়ান হইলা? মানুষ কিন্তু অনেক অনেক মানুষ আছে যে অনেক ভালো ক্যালকুলেশন করে বুঝে যায় কোন লটারি বাজবে, এরপর জিতে যায়, ঠিক আছে। তাহলে তোমার জানা লাগবে কোন একটা লটারিতে 570টা টিকিট বিক্রি হয়েছে, টোটাল 570টা টিকিট বিক্রি হয়েছে। এর মধ্যে রহিম 15টা টিকিট কিনছে। এবার টিকিটগুলো যদি ভালোভাবে মিশায় দৈবভাবে পুরস্কারের জন্য তোলা হয় তাহলে রহিমের জেতার পসিবিলিটি কত? সব মোট হচ্ছে নমুনা হচ্ছে 570টা, রহিমের অনুকূলে নমুনা আছে 15টা, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে তার পসিবিলিটি, একদম ইজি, ঠিক আছে। ঠিক বলছো, দুইজনই ঠিক বলছো। ওকে, এবার নমুনা ক্ষেত্রের কথা একটু চিন্তা করো। তোমাদের নমুনা ক্ষেত্রগুলো ভালো করে জানা থাকা লাগবে এবং তোমাদের কমন নমুনা ক্ষেত্রই আসবে। ধরো ডাইসই আসবে, আসলে এরকম ডাইসই আসবে অথবা কয়েনই আসবে, ঠিক আছে। কমন নমুনা ক্ষেত্রে আসবে, অস্বাভাবিক নমুনা ক্ষেত্রে আসবে না, যেটা তুমি নমুনা বের করতে পারবে না, এরকম জিনিস আসবে না। ধরো ডাইসের ক্ষেত্রে কি হয়? ডাইসের ক্ষেত্রে 1, 2, 3, 4, 5, 6, 6টা থাকে, তাই না? আবার কয়েনের ক্ষেত্রে কি হয়? কয়েনের ক্ষেত্রে টোটাল নমুনা ক্ষেত্র থাকে 2টা, হেড আর টেল। এই হচ্ছে আমাদের মোস্ট কমন 2টা সিনারিও, এটা থেকে আমাদের নরমালি কোশ্চেন হয়। তাহলে নমুনা ক্ষেত্র কেমন দেখো, ধরো আমি 2টা কয়েন একসাথে নিক্ষেপ করছি, ঠিক আছে, 2টা কয়েন একসাথে নিক্ষেপ করছি। ধরো একটা কয়েন আছে, এটাকে নিক্ষেপ করার পরে আবার এখানেও নিক্ষেপ করব, দাঁড়াও। এই এবার ধরো প্রথমটায় আমার কি আসছে? প্রথমটা আমার হেড আর টেল আছে। প্রথমটা হেড আসার পর সেকেন্ডটায় আমার আবার হেড আসতে পারে অথবা টেল আসতে পারে, অথবা সেকেন্ডটায় টেল, প্রথমটায় টেল আসার পর পরেরটা আমার হেড আসতে পারে, টেল আসতে পারে। তাহলে এখানে আমার টোটাল নমুনা ক্ষেত্রটা কি হয়েছে দেখো, নমুনা 2টা কয়েন নিক্ষেপ করার ফলে আমি হয় পাবো হেড হেড এইটা,
অথবা পাবো হেড টেল, অথবা পাবো টেল হেড, অথবা পাবো টেল টেল, ঠিক আছে, অথবা পাবো টেল টেল। তাহলে দেখো আমি টোটাল 1 2 3 4টা কিন্তু পেয়ে গেছি। অর্থাৎ দুইটা কয়েন যখন আমি একসাথে নিক্ষেপ করছি তখন কিন্তু আমি 2 × 2 অর্থাৎ 4টা পাইছি। এরকম ভাবে আমি যদি 3টা কয়েন নিক্ষেপ করি তখন আমি কত পাবো বলো তো? তখন কিন্তু আমি 2 × 2 × 2 অর্থাৎ এই প্রত্যেকটা থেকে আবার 2টা করে বের হবে, ঠিক আছে, অর্থাৎ 8টা পাবো। অর্থাৎ আমি যতগুলো নিক্ষেপ করতেছি nটা কয়েন যদি আমি নিক্ষেপ করি তাহলে আমি টোটাল নমুনা ক্ষেত্র কয়টা, নমুনা বিন্দু কয়টা পাবো? 2n। অর্থাৎ আমার একটা নিক্ষেপ করার যতগুলো প্রবাবিলিটি আছে ওইটার পাওয়ার হচ্ছে যতগুলো আমি নিক্ষেপ করবো। এটা বোঝা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। কয়েনের জন্য, একটা কয়েনের জন্য নমুনা বিন্দু 2টা, অতএব n পরিমাণ কয়েনের জন্য নমুনা বিন্দু হচ্ছে 2n। এটা হচ্ছে আমার মেইন কথা। ধরো আমি ডাইসের জন্য চিন্তা করি, আর একটু কমপ্লেক্স করে চিন্তা করি। ধরো একটা ডাইস, ঠিক আছে, একটা ডাইস নিক্ষেপ করলে আমি কি পাই? 6টা পাই। 1 2 3 4 5 6। এই আমি 6টা পাইছি, ঠিক আছে। আচ্ছা ধরো এটার মধ্যে আমি আবার আরেকটা ডাইস নিক্ষেপ করবো, তাহলে 3 4 5 6। এখানেও কিন্তু আমার প্রত্যেকটা থেকে এটা থেকে এটা থেকে এটা থেকে সবগুলো থেকে 6টা 6টা করে বের হবে, তাই না? অর্থাৎ একটা যদি আমি ডাইস নিক্ষেপ করি তাহলে নমুনা বিন্দু পাবো 6টা। 2টা যদি নিক্ষেপ করি তখন আমি পাবো কয়টা? প্রত্যেকটা থেকে আবার 6টা করে বের হইতেছে, তাহলে 6 স্কয়ার। 3টা নিক্ষেপ করলে পাবো 6 কিউব। 4টা নিক্ষেপ, অর্থাৎ nটা যদি আমি নিক্ষেপ করি, n পরিমাণ, n সংখ্যক ডাইস যদি আমি নিক্ষেপ করি তাহলে 6n পাবো আমি ভ্যালু, ঠিক আছে। আচ্ছা এইটাই তোমার মনে রাখা লাগবে যে যদি আমি n পরিমাণ নিক্ষেপ করি তাহলে একটা নিক্ষেপ করলে যতটা পাবো ওইটার পাওয়ার হবে n। যেমন ছক্কার ক্ষেত্রে, সরি কয়েনের ক্ষেত্রে হচ্ছে 2n, ডাইসের ক্ষেত্রে হচ্ছে 6n, ঠিক আছে। আচ্ছা এখন ধরো আমি প্রথমে একটা ডাইস নিক্ষেপ করছি, ধরো প্রথমে আমি একটা ডাইস নিক্ষেপ করছি। আচ্ছা এবার আমি কি করছি যে এরপরে আমি একটা কয়েন নিক্ষেপ করছি, তাহলে এখানে আবার পাবো হেড টেল, ঠিক আছে। আবার বা প্রত্যেকটা থেকে আর কি বের হবে হেড টেল, প্রত্যেকটা 2টা স্বাধীন ঘটনা, তাহলে প্রত্যেকটা থেকে আবার হেড আর টেল পাবো। আচ্ছা এই ক্ষেত্রে আমি কি হয়েছে যে একটা নিক্ষেপ করছি ডাইস আর একটা নিক্ষেপ করছি কয়েন, ঠিক আছে। আচ্ছা সো এখানে আমার নমুনা বিন্দু কয়টা পাবো? 6 × 2, প্রথমটা 6টা, প্রত্যেকটা থেকে 2টা, অর্থাৎ 12টা পাবো, তাই না? এখন ধরো আমি 2টা ডাইস নিক্ষেপ করছি, 2টা ডাইস নিক্ষেপ করছি আর 3টা কয়েন নিক্ষেপ করছি। এবার নমুনা বিন্দু টোটাল কয়টা পাবো একজন আমাকে বলো, চ্যাট বক্সে বলো কয়টা পাবো। বলো কেউ পারবা? দেখো 2টা ডাইসের জন্য আমি কি পাবো এটা তো অ্যাটলিস্ট জানো, 6 স্কয়ার। আর 3টা কয়েনের জন্য আমি কি পাবো এটাও তুমি জানো, 2^3। তাহলে এই 2টা যখন একসাথে নিক্ষেপ করছি তখন এই 2টা গুণ হবে, শেষ, একদম ইজি। তাহলে এরকম যদি আসে তাহলে তোমরা পারবা তো? হ্যাঁ ঠিক বলছো, সালি ঠিক বলছো, ভেরি গুড। আচ্ছা তাহলে এরকম আসলে তোমরা পারবা, তাহলে একটু প্র্যাকটিস করি। দেখো দেখো এটা একটা বোর্ড প্রশ্ন, এখানে বলছে হচ্ছে একটা ছক্কা একটা মুদ্রা একসাথে নিক্ষেপ করলে নমুনা বিন্দু কয়টা হবে? একটা ছক্কা একটা মুদ্রা, তাহলে 6×2 = 12, তাই না? 6×2 = 12, এটা একদমই ইজি। পরেরটা দেখো, একটা মুদ্রাকে পরপর 3 বার নিক্ষেপ করলে নমুনা বিন্দু কয়টা হবে বলো? কত হবে? ইজি, 2^3 = 8, এটা হবে অ্যান্সার। হ্যাঁ এরপর এটা দেখো সম্ভাবনা। আচ্ছা এখানে বলছে যে একটা কয়েন 3 বার নিক্ষেপ করলে উপরের পিঠে 2টা কোশ্চেন করছে, 2টা হেড আসার সম্ভাবনা কত, একটা হেড আসার সম্ভাবনা কত। তাহলে এখানে টোটাল নমুনা বিন্দু কয়টা? টোটাল নমুনা বিন্দু হচ্ছে 8টা, ঠিক আছে। এখন আমার নমুনা বিন্দুগুলো সব জানা লাগবে, নাহলে আমি বুঝবো না, ঠিক আছে। এখন এই নমুনা বিন্দু লেখার একটা সহজ টেকনিক আছে।
ধরো তিনটা নিক্ষেপ করছে না, তুমি তিনটা লাইন লিখবা। প্রথম লাইনে লিখবা হেড টেল, হেড টেল, হেড টেল, হেড টেল। 8টা হয়েছে, 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে। প্রথম লাইনে লিখবা এভাবে, পরের লাইনে লিখবা দুইটা দুইটা করে, ঠিক আছে। হেড হেড টেল টেল, হেড হেড টেল টেল। পরেরটা লিখবা চারটা চারটা করে, হেড 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 টেল 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 টেল। এই তোমার নমুনা বিন্দু শেষ, ঠিক আছে। এই তোমার নমুনা বিন্দু শেষ। তাহলে তোমার কয়টা হয়েছে? 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে। এই 8টা এখন তুমি ইজিলি বের করে ফেলতে পারবা যে দুইটা হেড আসার পসিবিলিটি। এখন তুমি দেখো দুইটা হেড কোনটায় আছে, ঠিক আছে। দুইটা হেড আছে, এই একটা আছে 1, একটা আছে 2, একটা আছে 3, এই তিনটায় আছে, তাই না? তাহলে টোটাল আমার আছে 8টা, দুইটা হেড আসছে কমপক্ষে 3টায়, তাহলে 8/3, ঠিক আছে। আচ্ছা, এবার একটাই হেড আসার পসিবিলিটি কোনটায়? একটা হেড কোনটায় কোনটায় আছে দেখো, এই একটা আছে 1, একটা আছে 2, একটা আছে 3, দেখো 3টায় আছে। তাহলে একটা হেড আসার পসিবিলিটিও 8/3। তাহলে এইভাবে তুমি বের করে ফেলবা, ঠিক আছে, একদম ইজি। আচ্ছা, এবার এটা দেখো যে দুইটা নিরপেক্ষ মুদ্রা আমি একসাথে নিক্ষেপ করছি, তাহলে একই ফলাফল পাওয়ার পসিবিলিটি কত, ঠিক আছে। তাহলে এটা আমি ওইভাবে বের করবো, হেড টেল, এটা 4 পাবো না, 2 to the power 2 মানে 4। তাহলে হেড টেল হেড টেল, আর এই পাশে লিখবা হেড হেড টেল টেল। এই নমুনা বিন্দু হয়ে গেছে তোমার 1 2 3 4। আচ্ছা, ঠিক আছে। তাহলে একই ফলাফল আমি কোনটা পাইছি? এই একটা পাইছি, এই একটা পাইছি, দুইটা পাইছি, ঠিক আছে। তাহলে একই ফলাফল এইটা 1/2 মানে 1/2। আচ্ছা, খ বলছো যে হয় নাই। আচ্ছা, ঠিক আছে। দেখো এবার বলছে নিচের তথ্য থেকে 6-7 নম্বর কোশ্চেনে অ্যান্সার দিতে বলছে। একটা মুদ্রা 3বার নিক্ষেপ করছে, বলছে টেল অপেক্ষা বেশি হেড আসার পসিবিলিটি সম্ভাবনা কত, ঠিক আছে। টেল অপেক্ষা বেশি হেড আসার সম্ভাবনা, তাহলে এটা আমরা উপরে করে আসছি। দেখো টেল থেকে বেশি হেড আসছে এই একটা, এই একটা 2টা, এই একটা 3টা, এই একটা 4টা, ঠিক আছে। 4টায় টেল অপেক্ষা বেশি হেড আসছে, তাহলে আমরা 8/4 অর্থাৎ হাফ হবে অ্যান্সার, ঠিক আছে। তাহলে এটা হবে অ্যান্সার। আশা করি সবাই পারছো। এই পয়েন্টে দেখো বলছে একটা মুদ্রাকে 3বার নিক্ষেপ করা হয়েছে, আবার আগের কাহিনী। বলছে 0বার টেল আসার পসিবিলিটি কত? 0বার টেল আসার অর্থাৎ একবারও টেল আসবে না, এরকম পসিবিলিটি কত? তাহলে আমরা এই উপরের নমুনা ক্ষেত্রে দেখো একবারও টেল আসবে না, খালি এই একটাই আছে যে 3টাই হেড আসছে। তাহলে এটার পসিবিলিটি কত? 8/1। তাহলে এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। প্রণয় পারছো, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, সো এখানে আর কিছু করাবো না। আচ্ছা, এটা দেখো একটা ছক্কা 2বার নিক্ষেপ করা হয়েছে, আর 2টা ম্যাথ করব, তারপরে আমাদের এই চ্যাপ্টারের এই চ্যাপ্টারের কাহিনী শেষ, আর কিছু নাই। 2টা ম্যাথ আছে, এটা করলেই শেষ। একটু খেয়াল করে দেখো, এখানে বলছে একটা ছক্কা 2বার নিক্ষেপ করা হয়েছে, ঠিক আছে। 2বার নিক্ষেপ করলে আমরা কি কি ঘটনা পাবো এটা নিয়ে কিছু ম্যাথ আছে, এটা তোমরা বাসায় করবা। কেমনে করবা আমি একটু দেখাই দিব, এটা অনেক মজার। তোমরা বাসায় করে আমাকে সবাই গ্রুপের মধ্যে ছবি দিবা যে কয়জন ক্লাসে আসো। দেখো আমি এটা আগে থেকে লিখে রাখছি, কারণ লিখতে টাইম লাগবে এই জন্য। তাহলে একটা ছক্কা আমরা টোটাল নমুনা ক্ষেত্র এই কয়টা পাবো, ঠিক আছে। এই নমুনা ক্ষেত্র এইগুলা পাবো আমরা টোটাল। পাওয়ার পর অর্থাৎ 36টা পাবো, তাই না। একটা ছক্কা 2বার নিক্ষেপ করছে, তাহলে 6² মানে 36টা পাবো। এখানে 36টা নমুনা ক্ষেত্র দিয়ে রাখছি। এখন 36টা নমুনা ক্ষেত্র দিলে আমার বলছে, দাঁড়াও প্রথম কোশ্চেনটা কি বলছে দেখি। বলছে হচ্ছে 2 ছক্কায় একই ভ্যালু কখন আসবে? তুমি এই সারিটা দেখো, এই যে এই শাড়িটা লক্ষ্য করো। দেখো এই শাড়িটার মধ্যে কিন্তু এই দেখো 1 1 2 2 3 3 4 4 5 5 6 6 একই ভ্যালু। কয়টা পাইছি? 6টায়। তাহলে 2 ছক্কায় একই ভ্যালু পাওয়ার পসিবিলিটি আমার কত হবে? হবে 36/6, তাই না। 36/6। আবার দেখো মোট পয়েন্ট 9 হবে। মোট পয়েন্ট 9 কোথায় হবে, ঠিক আছে। ধরো এই যে শাড়িটা, এটা দেখো, এই শাড়িটা দেখো, এই শাড়িটার মধ্যে দেখো 3 + 6 9, 4 + 5 9, এটা 9, এটা 9। তাহলে এই তুমি এটা লক্ষ্য করলে দেখবা যে এখানে হচ্ছে 12,
এখানে হচ্ছে 11, এখানে হচ্ছে 10, এটা হচ্ছে 9, এটা হচ্ছে 8, এটা হচ্ছে 7। মোট পয়েন্ট এইগুলোর ক্ষেত্রে এক হয়েছে। তাহলে এখানে আমাদের জন্য বের করা কিন্তু খুব ইজি। তাহলে এখানে কয়টা আছে? 4টা। তাহলে 4টা যদি থাকে তাহলে এইখানে মোট পয়েন্ট 9 আমরা পাবো 36 বাই, মানে 9 বাই 36। তাহলে এগুলো মজার না অনেক? এগুলো কিন্তু একা একা সলভ করা বেশ মজার। তাহলে এটা তোমরা একটু বাসায় করবা, ঠিক আছে? এটা সবাই বাসায় করবা। আচ্ছা, এবার এই ম্যাথটা দেখো। এই ম্যাথটা কি বলছে যে একটা থলিতে নীল বল আছে 12টা, সাদা বল আছে 16টা, কালো বল আছে 20টা। দৈবভাবে একটা বল নিছি আমরা। দৈবভাবে একটা বল নিলে এই বলটা সাদা না হওয়ার পসিবিলিটি কত? তাহলে কি কি আমরা পাইছি আগে দেখি। 12টা পাইছি ব্ল্যাক, 16টা পাইছি হোয়াইট, আর 20টা পাইছি, না সরি 12টা পাইছি নীল, 12টা পাইছি নীল, 20টা পাইছি ব্ল্যাক। তাহলে 12টা পাইছি ব্লু। এই হচ্ছে আমার টোটাল কাহিনী, ঠিক আছে? আচ্ছা, এখন বলছে বলটা সাদা না হওয়ার সম্ভাবনা কত? তাহলে টোটালে কত লিখবো আমরা? টোটালে লিখবো হচ্ছে 20 যোগ 16 যোগ 12, আর না হওয়ার পসিবিলিটি, সাদা না হওয়ার পসিবিলিটির মধ্যে আছে এইটা আর এইটা, অর্থাৎ 12 যোগ 20 এই। তাহলে এবার আমরা করে ফেলবো। কত, কোনটা আসে অ্যান্সার? বলো অ্যান্সার কোনটা আসে? খ আসে নাকি? দেখো তো ক্যালকুলেটর করে বলো একজন। আমি দেখতেছি উপরে এসে হচ্ছে 12 যোগ 32, খ আসে সালে বলছো, আর নিচে আসে হচ্ছে 2/3, খ আসে। আচ্ছা, এটা হচ্ছে অ্যান্সার। সো এটা একদম ইজি, এই পুরো বিধি লাগবে না তোমাদের। এইটা দেখো, বলছে একটা থলিতে নীল বল আছে 12টা, সাদা বল আছে 16টা এবং কালো বল আছে 20টা। দৈবভাবে একটা বল নিছি, সাদা না হওয়ার পসিবিলিটি, এটাই তো এটা, এটাই তো এটা। আচ্ছা, এইটা দেখো, এই ম্যাথটা দেখো ভালো করে। এক সেকেন্ড, আমি একটা কল রিসিভ করি। হ্যালো আরিফ, বলো। হ্যাঁ বলো। হ্যাঁ আমি খেলবো, আমি একটু পরে বের হয়ে কল দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আমি 20 মিনিটের মধ্যে আসতেছি বাসায়। ওকে 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 ওকে, আসতেছি, ঠিক আছে। আসো আসো, আমি আসতেছি, ওয়েট করো একটু। ওকে ওকে, সরি, আমাদের এখানে একটা নাইট টুর্নামেন্ট হবে, বুঝছো? টুর্নামেন্টে নিয়ে খুব দৌড়াদৌড়ি হচ্ছে। আচ্ছা ঠিক আছে, এই ম্যাথটা একটু দেখো। এখানে বলছে একটা বাক্সে 5টা সাদা বল আছে, 6টা আছে লাল বল, 7টা আছে কালো বল। বাক্স হতে দৈবভাবে 3টা বল নিছে। বল 3টাই সাদা হওয়ার সম্ভাবনা কত? এটা একটা মজার ম্যাথ, তোমরা করো, করে আমাকে অ্যান্সার বলো, তারপর আমি করে দিচ্ছি। দেখি কে পারো এই ম্যাথটা। বলো। 5/18 প্রণয় বলছো, দেখি বাকিরা কি। আচ্ছা দেখি, 4/18 বলছো, বাকিরা তো অ্যান্সার দিচ্ছ না। আচ্ছা আমি করে দিই, দেখো বলছে 5টা সাদা, 6টা লাল, 7টা কালো বল আছে, ঠিক আছে? তাহলে 5টা আছে সাদা, 6টা আছে লাল, 7টা আছে কালো বল, অর্থাৎ টোটাল বল আছে কয়টা? টোটাল বল আছে 18টা, ঠিক আছে? আচ্ছা এখন দেখো, প্রথম বলটা, এই 18টা বলের মধ্যে একটা বল তুলছি, ওই বলটা সাদা হওয়ার সম্ভাবনা কত? 5/18 অবশ্যই। এখন প্রথম বলটা তো তুলে ফেলছি, তাহলে সাদা বল একটা কমে গেছে না? সাদা বল একটা কমে গেছে, একটা বল আমি তুলে ফেলছি। তাহলে এখন টোটাল বল আছে কয়টা? 17টা। এই 17টার মধ্যে একটা বল সাদা হওয়ার পসিবিলিটি কত বলো তো? সাদা বল এখন 4টা আছে, তাহলে 4, বুঝছো? আবার এখন তো আমি 2টা বল তুলে ফেলছি, এখন 2টা বল তুলে ফেলছি, ঠিক আছে? এখন আমার টোটাল বল আছে কয়টা? 16টা। এই 16টার মধ্যে সাদা বল আছে কয়টা? 3টা। তাহলে এইটার মধ্যে 16টার মধ্যে 3টা সাদা বল আছে, এর মধ্যে এই বলটা সাদা হওয়ার পসিবিলিটি কত? 3। এবার আমি 3টা বল পরপর তুলছি, 3টা বলই সাদা হওয়ার সম্ভাবনা কত? এটা গুণ হবে, 3টা সম্ভাবনা গুণ হবে, এটাই হচ্ছে সম্ভাবনার নিয়ম, বুঝছো?
একাধিক সম্ভাবনা বললে 3টা সম্ভাবনা গুণ হয়ে যায়। আচ্ছা, সো এইটার অ্যান্সার যত আসবে এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এটাই হচ্ছে অ্যান্সার। এই রুলটা তোমাদের জানা লাগবে। আচ্ছা, এবার এই ম্যাথটা দেখো। এই ম্যাথটা বলছে একটা ঝুড়িতে 4টা লাল, 10টা সাদা, 7টা কালো বল আছে। ঠিক আছে, 8টা আছে লাল, 10টা আছে সাদা, 7টা আছে কালো বল। টোটাল বল আছে কয়টা? টোটাল বল আছে 25টা। আচ্ছা, এখন বলছে মার্বেল আছে, সরি, বলছে মার্বেলটা লাল হওয়ার সম্ভাবনা কত এবং সাদা না হওয়ার সম্ভাবনা কত। লাল হওয়ার সম্ভাবনা ইজি, 8/25। সাদা না হওয়ার সম্ভাবনা কত? ওই বাকি দুইটা যোগ হবে 15/25। পরের ম্যাথটা দেখো, খ নাম্বার বলছে প্রতিস্থাপন না করে, অর্থাৎ যে বলটা তুলবো ওই বলটা আবার ভিতরে রাখবো না। ঠিক আছে, এভাবে পরপর 4টা মার্বেল তুললে সবগুলো মার্বেল সাদা হওয়ার সম্ভাবনা কত? তাহলে আগের মতো 25 প্রথমটা কত 10, এবার একটা তুলে ফেলছি, তাহলে কত আসবে? 9/24। আর একটা তুলে ফেলছি, কত থাকবে? 8/23। আর একটা তুলে ফেলছি, কত থাকবে? 7/22। এই সবগুলোর গুণফল হবে অ্যান্সার। ঠিক আছে, এটা জানা লাগবে তোমাদের। আচ্ছা ভাই, যদি বলতো প্রতিস্থাপন, সরি, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, এবার বলছে দেখো গ নাম্বারে কি বলছে, যে প্রতিস্থাপন করে যদি তুলি তখন কি হবে। তাহলে প্রতিস্থাপন করার ক্ষেত্রে কি হবে? প্রথম বলটা তুলছি 10/25, আবার প্রতিস্থাপন করে ফেলছি, আবার 10/25, আবার প্রতিস্থাপন করে ফেলছে, আবার 10/25, আবার প্রতিস্থাপন করে ফেলছে, আবার 10/25। এবার সবগুলো গুণ করে ফেলবা। এই হচ্ছে প্রতিস্থাপন করের কাহিনী। এটাই মনে হয় লাবিদ এই কোশ্চেন করতে চাইছিল, তাই না? জি ভাই। ওকে, তাহলে এইটাই চলে আসছে, দেখছো? প্রতিস্থাপন না করে হচ্ছে এইটা, প্রতিস্থাপন করে হচ্ছে এইটা। আচ্ছা, এবার একটা মুদ্রা একটা ছক্কার প্রবাবিলিটি ট্রি, এই জিনিস পারো না এরকম কেউ আসো নাকি? এইগুলা করেই তো এসএসসি তে পাস করছি কষ্ট করে। এই যে সবাই পারবা। প্রবাবিলিটি ট্রিটার সাহায্যে এই ছক পূরণ করবা, করে আমাকে দেখাবা। সেট থিওরি লাগবে না তোমাদের, স্বাধীন ঘটনা লাগবে না। আচ্ছা, এটা দেখো, বলছে সংখ্যা বাছাই সংক্রান্ত সমস্যা। ঠিক আছে, এখানে তোমার আসলে সংখ্যা চেনা লাগবে, না চিনলে তুমি যদি নাম্বার থিওরি না জানো তাহলে এই জিনিস তুমি পারবা না। বলছে 1 থেকে 30-এর মধ্যে একটা সংখ্যা নেওয়া হয়েছে, এই সংখ্যাটা মৌলিক হওয়ার পসিবিলিটি কত? তাহলে তোমার আগে জানা লাগবে যে 1 থেকে 30-এর মধ্যে মৌলিক সংখ্যা কোনগুলা, এগুলা জানা লাগবে। ঠিক আছে, ধরো 2, 3, 5, 7, 11, 13, 19, 23, 29, এগুলো তো মুখস্থ থাকা লাগবে, তাহলেই তুমি দ্রুততার সাথে এগুলো করতে পারবে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তাহলে এখানে কিন্তু 10টা আসছে। ঠিক আছে, 10টা আসলে 30/10 পসিবিলিটি হচ্ছে 1/3। ঠিক আছে, আর 3 দ্বারা বিভাজিত সংখ্যা কয়টা আছে, 7 দ্বারা বিভাজিত কয়টা আছে, তারপর 3 অথবা 7 দ্বারা বিভাজিত কয়টা আছে, এগুলো তোমরা পারবা? বলো, এটা পারবা না করে দিব পুরো ম্যাথটা? বলো বলো, কে পারো না বলো, না পারলে করে দিব, আর পারলে আর করাবো না। পারবা, গুড। ওকে, এই ম্যাথটা একটু আমাকে করো, এইটা লাস্ট ম্যাথ করো সবাই, এটা করো, তারপর আমি খেলতে চলে যাবো। ক্লাসটা বড় হয়ে গেছে একটু, তোমাদের কি বোরিং লাগছে? এগুলো কিন্তু অনেক মজার পড়া, এগুলো বোরিং লাগার কথা না। এইটা একটু করে দাও আমাকে। আচ্ছা দেখো, আমি করি, কেউ মনে হয় পারবা না, একজন পারলে ভালো লাগতো আমার। আচ্ছা দেখো, আমি করি। এখানে বলছে জুলাই মাসে 5টা শুক্রবার থাকার সম্ভাবনা কত। ঠিক আছে, এখন দেখো একটা মাসে নর্মালি কয়টা শুক্রবার থাকে? 0 বলছো লাবির, সালে বলছো 5/31। আচ্ছা দেখি, একটা মাসে নর্মাল শুক্রবার কয়টা থাকে? নর্মাল শুক্রবার থাকে 4টা, কারণ 4 7 28, তাই না? এখন জুলাই মাস কত দিনে? জুলাই মাস হচ্ছে 31 দিনে। ঠিক আছে, অর্থাৎ এক্সট্রা আমার কাছে কয় দিন আছে? এক্সট্রা আমার কাছে আছে 3 দিন। এই 3 দিনের মধ্যে যে কোনো একদিন যদি শুক্রবার হয় তাহলেই জুলাই মাসে 5টা শুক্রবার থাকবে, তাই না? এই 3 দিনের যে কোনো একদিন শুক্রবার হইলেই জুলাই মাসে 5টা শুক্রবার থাকবে। তাহলে এই সম্ভাবনাটা কত? টোটাল শুক্রবারের পসিবিলিটি 7, আর এই আমার হাতে আছে 3 দিন, মানে আমার অনুকূলে 3, তাহলে 7/3। এইটা হচ্ছে পসিবিলিটি, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তোমাদের হয় না, বাট তোমাদের চেষ্টাটা ভালো ছিল। ঠিক আছে, আচ্ছা বুঝলাম না। দেখো যারা 0 বলছো এদের একটু বুঝাই, যে তোমার কমন সেন্স হইতে পারে যে ভাই নর্মাল তো 4টা শুক্রবারই হয়, এর বেশি তো হওয়া সম্ভব না। এখন এরকম হইতে পারে না যে একটা মাসের প্রথম দিনই 1 তারিখই শুক্রবার? ঠিক আছে, অথবা এরকম হইতে পারে যে জুলাই মাসের 3rd দিনে শুক্রবার একটা পড়ছে, পড়ার পরে হিসেবে দেখা গেছে যে আবার শেষের দিন একটা শুক্রবার পড়ে।
এভাবে হয়ে 5টা শুক্রবার হয়ে যায়। আমি সহজে বুঝাই যে 4টা শুক্রবার হইতে আমার 28 দিন লাগে, ঠিক আছে? 4টা শুক্রবার হইতে আমার 28 দিন লাগে। এরপরেও ওই মাসে আমার 3 দিন বাকি থাকে। এই 3 দিনের যে কোনো একদিন যদি শুক্রবার হয় তাইলেই জুলাই মাসে টোটাল শুক্রবার 5টা হয়ে যায়, ঠিক আছে? তাহলে এই 3 দিন হচ্ছে আমার অনুকূলে সংখ্যা। আর এক সপ্তাহের মধ্যে একটা শুক্রবার হওয়ার সম্ভাবনার ক্ষেত্রে টোটাল পসিবিলিটি হচ্ছে 7, মানে টোটাল রাউন্ডের ক্ষেত্রে হচ্ছে 7। তাহলে 7-এর মধ্যে 3 হচ্ছে আমার অনুকূলে, তাহলে এই জন্য 3/7 হচ্ছে এখানে সম্ভাবনা। ঠিক আছে, বুঝছো কেউ? বলো, না কেউ বুঝো নাই? বুঝছো কেউ? ক্যালেন্ডার বের করে দেখো, আমি দেখাই ক্যালেন্ডার বের করে। এই দেখো, জানুয়ারিও তো 31 দিনে। এবার দেখো, এই তৃতীয় দিন শুক্রবার, দেখছো? তৃতীয় দিন শুক্রবার হইলে 1 2 3 4 5টা শুক্রবার পড়ছে, দেখছো? তৃতীয় দিন শুক্রবার আবার লাস্টের দিন শুক্রবার। ঘটনা বুঝতে পারছো? এই 2025-এর জানুয়ারি মাসটা এরকম ছিল, 5টা শুক্রবার আলা মাস। এখন কে কে বুঝো নাই বলো? লাভির বুঝছো? জি ভাইয়া, পরে বুঝতে পারছি। ওকে, তাহলে এইটাই হচ্ছে কাহিনী। এই দেখো, থার্ড দিন শুক্রবার হইলে এই ঘটনাটা ঘটে। এটা 2025-এর জানুয়ারিতেই ছিল এরকম। আচ্ছা, এবার এটা দেখো যে অধিবর্ষ মানে লিপিয়ারে 53টা শুক্রবার থাকার পসিবিলিটি কত? নর্মালি অধিবর্ষ হয় 366 দিনে, তাহলে 366-কে আমরা ভাগ করব 7 দিয়ে। ভাগ করলে থাকে কত বলতো? থাকে হচ্ছে 52 বার গেলে হয় 364, তারপর বাকি থাকে 2 দিন, ঠিক আছে? তাইলে এখন 53টা শুক্র থাকা, এই যে 2 দিন আছে, এই 2 দিনের যে কোনো একদিন যদি শুক্রবার হয় তাইলেই অধিবর্ষে 53টা শুক্রবার হবে। তাহলে এবারে তোমরা এটা বুঝবা, এটা হচ্ছে 7/2, এটা হচ্ছে আনসার। ঠিক আছে, বুঝছো সবাই? বলো, এই ম্যাথ বুঝছো কিনা? হ্যাঁ, প্রণয় পারছো। ওকে, তাহলে এই কনসেপ্ট গুলো যদি পারো ভাই, এই দুইটা ম্যাথের, এই দুইটা চ্যাপ্টারের, আর কিচ্ছু তোমার লাগবে না। এই দুইটা চ্যাপ্টারের এই কনসেপ্ট দিয়ে তুমি পরীক্ষায় টিকে আসতে পারবা ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে ভালো করে পড়াশোনা করো। এই চ্যাপ্টারে কিন্তু এই মানে সপ্তাহে কিন্তু অনেকগুলো চ্যাপ্টার পড়ানো হচ্ছে, বুঝছো? দুইটা করে শেষ করা হচ্ছে, তো দেখা গেছে অনেকগুলো চ্যাপ্টার পড়ানো হইতেছে। এগুলো তোমরা যদি বাসায় রিভাইজ না করো ঈদের সময়, তাহলে আর কোনো লাভ নাই। তাহলে পরীক্ষা যদি ভালো না করতে পারো উইকলিতে, তাহলে কোনো লাভ নাই। তাহলে তোমরা একটু ভালো, তোমরা যেহেতু রেগুলার ক্লাস করতেছো, তোমরা আশা করি ভালো করবা। তোমরা একটু ভালো করে পড়াশোনা করো, ঠিক আছে? উইকলিতে আশা করি সবাই ভালো করবা। হ্যাঁ সেকেন্ড উইকলি একটা সলভ ক্লাস নিন। ওকে, নিব। ঠিক আছে, আল্লাহ হাফেজ, সবাই লিভ নিতে পারো।